আচ্ছা, বিফোর উই স্টার্ট, আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে আম, যদি জানাতেন। চ্যাট বক্সে যদি জাস্ট লিখে দিতেন যে সাউন্ড ওকে কিংবা শোনা যাচ্ছে ক্লিয়ারলি, তাহলে আমরা সামনে এগোতাম। আমার কথা জি, কি শোনা সবাই? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্ডিং। ওকে। আচ্ছা, আমরা গতদিন একটা ফ্রি ক্লাসে ছিলাম, আমরা গতদিন একটা ফ্রি ক্লাস দিয়েছি, আশা করি সেখান থেকে অনেকেই এখানে এসেছেন। আমরা যারা যারা নতুন আছি বা নতুন প্রথমবারের মতো আমাদের ক্লাসে আছি, তাদের জন্য জাস্ট ছোট্ট একটা গ্রাউন্ড রুল বা একটা মানে রুলস বলে আমি হচ্ছে আমাদের মেইন ক্লাসে ঢুকছি। ঠিক আছে? প্রথম কথা হলো, আপনারা যদি কেউ আমার কথা শুনতে না পান কিংবা আপনাদের মধ্যে কেউ যদি ভয়েস কানেক্ট না হন, সেক্ষেত্রে আম, সেক্ষেত্রে দেখবেন আমাদের স্ক্রিনের নিচে বাম দিকে একটা ছোট্ট আইকন আছে যেটাতে লেখা আছে জয়েন অডিও। কেউ যদি অডিও শুনতে না পেয়ে থাকেন তাহলে প্লিজ এই বাটনটাতে ক্লিক করবেন। এরপরে দেখবেন এই বাটনটাতে যখনই ক্লিক করবেন তখন এই হেডফোনের ছবিটা চেঞ্জ হয়ে একটা মাইক্রোফোনের ছবি আসবে। আপনার ক্লাসের মধ্যে কখনো যদি আমার সাথে কথা বলার প্রয়োজন পড়ে কিংবা আপনাদেরকে যদি আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করি সেটা যদি আপনারা উত্তর করতে চান, সেক্ষেত্রে জাস্ট এই বাটনটা ক্লিক করলেই আপনাকে হচ্ছে আপনি আনমিউট হয়ে যাবেন। তখন আপনি আমাদের সাথে কথা বললে আমরা সেটা শুনতে পাবো। কিন্তু চেষ্টা করবেন ক্লাস চলাকালীন সময় যতটুকু সম্ভব হয় আহ, এই বাটনটা না চাপার, মানে মিউট করে রাখার। কারণ কি, আমরা যেহেতু ফিজিক্যাল কোনো ক্লাসরুমে নাই, তার মানে আমরা যেহেতু মানে সশরীরে কোনো ক্লাসরুমে নাই, আমরা যেহেতু অনলাইনে একটা ক্লাসে আছি, সবাই নিজের বাসা থেকে এখানে জয়েন হয়েছি। সেক্ষেত্রে আমাদের বাসায় আশপাশে অনেক মানুষের অনেক শব্দ শোনা যায়, এন্ড সেই শব্দগুলো যদি আমাদের ক্লাসে আসে তাহলে কিন্তু এই ক্লাসে একটু মানে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়। তো ট্রাই করবেন এই মাইক্রোফোনটা মিউট করে রাখার। তবে যদি আপনারা কথা বলতে চান তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের সাথে কথা বলবেন এই আনমিউট করে। শুরু করার আগে আমি আমার নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেই। আমার নাম হচ্ছে তৌকির আহমেদ রূপম। আপনারা আপনার আমাকে আহমেদ ভাইয়া, তো রূপম ভাইয়া, তৌকির ভাইয়া, যেটা ইচ্ছা রাখতে পারেন। আমি ব্রিটিশ কাউন্সিল রাজশাহী, প্রজেক্ট হেড ব্রিটিশ কাউন্সিল রাজশাহী টেস্ট সেন্টারের একজন সার্টিফাইড ট্রেনার এবং আইএলটিএস ইনস্ট্রাক্টর। আমি সেই সাথে কেমব্রিজ সার্টিফাইড একজন এক্সামিনার। সো এই ছিল আমার বেসিক একটা ইন্ট্রোডাকশন। আপনাদের হচ্ছে এই গ্রাউন্ড রুল যেগুলো ছিল সেইগুলো তো আমি বলেই দিলাম। একটাই রুল জাস্ট একটু মেনটেন করতে হবে আপনাদেরকে, মাইক্রোফোনটা যথাসম্ভব একটু মিউট করে রাখবেন। তবে ডেফিনেটলি ক্লাসে আমাদের সাথে যদি কথা বলার প্রয়োজন পড়ে আপনাদের, ডেফিনেটলি কথা বলবেন। আমি আমি গ্রাউন্ড রুলের বা রুলস যেগুলো আছে আমাদের ক্লাসের, আমি ক্লাসের রুলগুলো ছোট করে আমি আপনাদেরকে একটু বলে দেই। প্রথম কথা হলো, আপনাদের ক্যামেরাগুলো যদি পসিবল হয় একটু অফ রাখবেন। ঠিক আছে? কারণ দেখেন, আমরা অনলাইনে যেহেতু ক্লাস করতে এসেছি, অনলাইনে ক্লাসের সময় আমি লেটসে ক্লাসরুমে আপনাদেরকে একটা লেকচার দিচ্ছি, সেই লেকচারটা তো আপনারা শুনবেন, তাই না? সেখানে কি হয়, আপনাদের যদি ভিডিও কলটা অন থাকে বা ভিডিওটা যদি অন থাকে তাহলে আমাদের ইন্টারনেটের অনেকটা স্পিড ওই ভিডিওটা টেনে নেয়, যার কারণে কি হয়, অনেক সময় কথাটা কাটা কাটা আসে। সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটা অফ রাখেন তাহলে আমার কথাটা আপনারা ক্লিয়ারলি শুনতে পাবেন। স্ক্রিনে আমরা যা কিছু দেখাবো সেটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন। সেক্ষেত্রে এই একটা কাজ আপনারা করতে পারেন। মাইক্রোফোনের বিষয়টা তো আমি অলরেডি বলে দিলাম। আমাদের আশপাশে যেহেতু অনেক ধরনের নয়েজ আসে, সেক্ষেত্রে মাইক্রোফোনটা যদি পসিবল হয় অফ রাখার ট্রাই করবেন। বাট যদি আপনার কথা বলার প্রয়োজন পড়ে তাহলে ডেফিনেটলি কিন্তু কথা বলবেন। ঠিক আছে? অবশ্যই অবশ্যই কথা বলবেন। প্রশ্ন করার হলে প্রশ্ন করবেন। কোনো কিছু বুঝতে না পারলে, স্যার বুঝতে পারিনি, এই কথাগুলোও বলবেন। ঠিক আছে? তৃতীয় আরেকটা বিষয় হলো, বি রেসপেক্টফুল টু আদার্স। ওকে? সব ক্লাসে যারা যারা আছে তাদের প্রতি একটু সম্মানসূচক আচরণ করবেন। এটার কারণ কি? আচ্ছা, আমরা তো ক্লাসে অনেকেই জয়েন করেছি, তাই না? আপনারা কোথা থেকে জয়েন করেছেন, তার মানে আপনাদের বাড়ি আসলে কোথায়, আপনারা কোথা থেকে বসে এখন জয়েন করেছেন, এটা একটু কি চ্যাট বক্সে লেখা পসিবল হবে যে আপনারা কোথা থেকে জয়েন করেছেন? যেরকম আমি আমার সম্পর্কে বলেছি যে আমি রাজশাহী।
থেকে জয়েন করেছি। আচ্ছা, মিরপুর 7 নম্বর থেকে একজন আছে, কুমিল্লা থেকে আছে, চিটাগং থেকে আছে, চিটাগং থেকে দুজন আছে, ওয়াও। রাজশাহী, আরে আমার এখানে আছে খুলনা, দৌলতপুর, চাঁদপুর, শ্যামলী, নোয়াখালী। আচ্ছা, প্রথমত বলে দেই, এই যে চিটাগং থেকে যারা যারা জয়েন করেছেন, আমার হোম টাউন হচ্ছে চিটাগং। আমি যদিও বা এখন রাজশাহীতে আছি, আমার হোম টাউন কিন্তু চিটাগং। মানে চিটাগং রাজশাহী দুটোরই অনেক ক্যান্ডিডেটকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, রাগিব স্যার ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইলের মধুপুর। মধুপুরের ওই দিকটা আমি কয়েকদিন আগে ঘুরে আসলাম, ট্যুর দিয়ে আসলাম। আচ্ছা, রাকিব স্যার চিটাগং এর আমার হোম টাউন হচ্ছে হালিশহর, বাট আমি বড় হয়েছি এয়ারফোর্স বেজের ভেতরে। আচ্ছা, বাগেরহাট, বোরাস, সুইডেন। বাহ, মানে দেশের বাইরে থেকে একজন জয়েন করেছেন, ওয়াও। আপনার থেকে তাহলে ম্যাম অনেক এক্সপিরিয়েন্স আমাদের শোনার আছে। আচ্ছা, যে কারণে আমি এই কথাটা বললাম যে আপনারা কোথা থেকে এসেছেন এই কথাটা জানাতে, কারণ দেখেন, আমরা দেশের তাহলে বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ জয়েন করেছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। টাঙ্গাইল, চিটাগং, কুমিল্লা, কুষ্টিয়া, ঢাকা, সিলেট, রংপুর, অনেক জায়গা থেকে, তাই না? সেক্ষেত্রে কি হয়, যেহেতু আমরা বিভিন্ন এরিয়া থেকে এসেছি, আমাদের সবার যে মেন্টালিটি বা আমাদের মনোভাব যে একই থাকবে সেটা কিন্তু না। সেক্ষেত্রে আমাদের একজনের কথা হয়তো বা অন্যজন, আমরা যেভাবে কথা বলি, আমাদের কথা বলার ধরন যেটা, এটাতে অনেকেরই মানে একটু হয়তো বা অস্বস্তি লাগতে পারে। সেক্ষেত্রে হুট করে লেটসে কেউ একজন একটা কথা বলছে, তারপর সে কথা বলছে, তার কথায় বিরক্ত হয়ে তাকে আমরা থামাই দিয়ে অন্য কথা বলবো, এমনটা একটু না করারই চেষ্টা করব। ঠিক আছে, কেউ একজন একটা কথা বলছে, আমরা তার কথাটা শুনবো, তার কথা বিরক্তি না হয়ে তার কথাটাকে একটু পজিটিভলি নেব, একটু রেসপেক্টফুল হবো সবার সবার প্রতি। আমি লাস্ট দুটো পয়েন্ট একসাথে মার্জ করে বলছি, বা একসাথে যুক্ত করে বলছি, দ্যাট ইজ engage with the class and do not be afraid to ask any questions if you have any. আপনারা ক্লাসে অবশ্যই এঙ্গেজ করবেন। এঙ্গেজ মানে হচ্ছে ক্লাসে আমরা যে অ্যাক্টিভিটি গুলাতে যাব, বা আমরা ক্লাসে যে কথা যে বিষয়াদিগুলো ডিসকাস করব, এই বিষয়াদিগুলাতে ডেফিনেটলি আপনারা পার্টিসিপেট করবেন বা অংশগ্রহণ করবেন, ঠিক আছে? কারণ কি দেখেন, আমরা হচ্ছে এখানে এসেছি স্পোকেন এর একটা ব্যাচে, আমরা স্পিকিং এর প্রিপারেশন নিতে এসেছি, তাই না? বা কথা বলার একটা মানে ক্লাসে এসেছি। সেক্ষেত্রে আপনি যদি, আমি ক্লাসে লেটসে পুরোটার সময় কথা বলে গেলাম, আপনারা যদি ক্লাসের মধ্যে কোনো রকমের কথা না বলেন, তাহলে কি হবে? আপনারা ক্লাসে আসবেন, ক্লাস করবেন, চলে যাবেন, বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল। এতে আপনাদের নলেজ বাড়বে, ডেফিনেটলি আপনাদের নলেজ বাড়বে। আমরা নলেজের যে বিষয় দিয়ে আছে সবগুলো নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনাদের নলেজ ডেফিনেটলি বাড়বে। কিন্তু সমস্যা যেটা হবে যে আপনাদের নলেজ বেড়েছে, আমি জানি আমাদের ক্লাসে যারা যারা জয়েন করেছেন তাদের সবারই ইংলিশ সম্পর্কে জ্ঞান আছে, জ্ঞান নাই এমনটা আহ খুব কম স্টুডেন্টদেরই দেখা যায়। জ্ঞান অল্প হোক বেশি হোক আছে। কিন্তু যে বিষয়টা হয় যে আপনারা ওই জ্ঞানটাকে কাজে লাগানোটাই হচ্ছে আমাদের এই ক্লাসের মেইন ফোকাস। সেক্ষেত্রে আপনি যদি কথা না বলেন, তাহলে আপনার এই জ্ঞানটাকে তো কাজে লাগানো হচ্ছে না। সেক্ষেত্রে চেষ্টা করবেন আমাদের ক্লাসে যতটুকু পসিবল এঙ্গেজ করার। অ্যান্ড সেই সাথে কোনো কোয়েশ্চেন যদি বা কোনো প্রশ্ন যদি আপনার থাকে, তাহলে প্রশ্ন করতে কখনো ভয় করবেন না, ঠিক আছে? আমরা এখানে মেইনলি এসেছি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা বিষয়, ঠিক আছে? আমি এই বিষয়টা প্রথমেই ক্লিয়ার করে দেই, এটা কোনো একাডেমিক কোর্স না, ঠিক আছে? এটা কোনো একাডেমিক কোর্স না। এই কোর্সে আপনারা পূর্ববর্তী লাইফে কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, কার কোন বিষয়ে দক্ষতা বেশি, আমরা কিন্তু ওই কোনো কিছু নিয়ে ফোকাস করব না। আমরা ফোকাস করব হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। ল্যাঙ্গুয়েজ নিয়ে মেইনলি ফোকাস করব, ঠিক আছে? এখন ল্যাঙ্গুয়েজের বিষয়টা কি, আপনারা যদি প্রশ্ন না করেন, আপনারা যদি এঙ্গেজ না করেন, সেক্ষেত্রে আপনাদের এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করাটা একটু কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে? এগেন, আপনাদের যেহেতু একাডেমিক কোনো টপিক নিয়ে বা আপনাদের পূর্ববর্তী লাইফে আপনারা কি নিয়ে পড়াশোনা করেছেন টরেছেন, এগুলো কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো না। সেক্ষেত্রে এইগুলো মানে এই ভয়টা পাওয়ার কোনোই দরকার নাই যে না, আমি তো এই বিষয় সম্পর্কে একটু কম জানি, হয়তো তাহলে হয়তো আমার এই জিনিসটা কোয়েশ্চেন করলে সবাই হয়তো বা হাসবে, এরকম কোনো মনোভাব প্লিজ রাখবেন না, ঠিক আছে? আচ্ছা, এতটুকুই ছিল আমাদের ইন্ট্রোডাকশন। লাস্ট একটা ছোট্ট কথা বলে দিতে যাচ্ছি। অনেকেই আছে, আমরা যখন ক্লাস করি আমরা ফোনটাকে এইরকম ভাবে রাখি, তার মানে যেভাবে আমরা ইউজুয়ালি সেলফি তুলি সেইভাবে রাখি, ঠিক আছে?
এইভাবে রাখলে কি হবে, আপনার স্ক্রিনটাকে একটু ছোট করে দেখতে পাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা যদি আহ ফোনটাকে কাত করে রাখেন, তার মানে ল্যান্ডস্কেপ মোডে রাখেন, তাহলে দেখবেন আপনারা আহ লেখাগুলো অনেক বড় করে দেখতে পাবেন, আমাদের ক্লাসের ম্যাটেরিয়াল গুলো অনেক বড় করে দেখতে পাবেন, ঠিক আছে? এই কটা বিষয় জাস্ট ক্লাস শুরুর আগে আপনাদেরকে বলে দিতে চাচ্ছিলাম। আচ্ছা, এতদূর পর্যন্ত আমরা যতটুকু বিষয় নিয়ে কথা বলেছি, কারো কি কোনো প্রশ্ন আছে বা বুঝিনি এমন কিছু কি আছে? সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে এবার আমাদের মেইন ক্লাসে যাব, ঠিক আছে? আমাদের মেইন ক্লাসে আজকে আমরা গতদিন একটা ক্লাস করেছিলাম, আমরা আজকে আরেকটা ক্লাসে এসেছি। আমাদের আজকের ক্লাসের মেইন বিষয় হবে, আমরা ভোক্যাবুলারি নিয়ে কাজ করব, সেই সাথে আমরা টেন্স নিয়ে একটু কাজ করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আম, আমাদেরকে ফোকাস করতে হবে এই ওয়ার্ডটার উপরে, ভোক্যাবুলারি, ঠিক আছে? আমরা অনেকে হয়তোবা এই ওয়ার্ডটা জানি, অনেকে এই ওয়ার্ডটা জানি না, ঠিক আছে? আমি সরাসরি বলে দিচ্ছি। এই ওয়ার্ডটা বলতে, ভোকাবুলারি বলতে আমরা যে জিনিসটা বলছি সেটা হচ্ছে বাংলা ভাষায় শব্দ ভান্ডার। আমার বাংলা হাতের লেখাটা একটু খারাপ, এটাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, ভোকাবুলারি বলতে আমরা যে জিনিসটা বলছি সেটা হচ্ছে শব্দ ভান্ডার, আমরা কত ধরনের কি কি ধরনের শব্দ জানি সেই জিনিসটা, ঠিক আছে? এখন দেখেন, আমরা মেইনলি যে কোর্সটাতে এসেছি, এই কোর্সে আমাদেরকে মেইনলি কথা বলতে হবে, তাই না? আমরা ইংলিশে কথা বলার এই প্র্যাকটিসটাই বা কথা বলার এই স্কিলটাকে ডেভেলপ করার জন্য এসেছি। সেক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা আমরা যখন কথা বলি আমরা আসলে কি করি, একটার পর একটা শব্দ জোড়া লাগায়ে আমরা একটা বাক্য গঠন করি, এরকম বেশ অনেকগুলা বাক্য একটার পর একটা বলে বলেই তো আমরা মেইনলি আহ আমাদের মনের ভাব যেটা আছে সেটাকে প্রকাশ করি, তাই না? সেক্ষেত্রে ইংলিশে আমরা যখন কথা বলতে যাব, আমাদের ভোক্যাবুলারি জিনিসটা একটু ফোকাস করতে হবে। ভোক্যাবুলারি বলতে মেইনলি আমরা কোন শব্দটা ব্যবহার করব, কোন শব্দের পর কোন শব্দ ব্যবহার করব, এন্ড কোন শব্দটা আমরা আমাদের মনের ভাব প্রকাশের জন্য ঠিকভাবে ব্যবহার করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ভোক্যাবুলারি ডিফাইন করবে। আচ্ছা। আজকে আমরা ভোকাবুলারির মূলত যে পার্টটা নিয়ে কথা বলবো, আমাদের ভোকাবুলারির বাই দ্য ওয়ে, এই ভোকাবুলারি রিলেটেড অনেকগুলো বিষয়ে আমাদের কথা বলার আছে, ঠিক আছে? যেহেতু আমরা একটা ক্লাসে যদি সব বিষয় দিনে একটার পর একটা কথা বলি, তাহলে কিন্তু বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে, অনেক বোরিং হয়ে যাবে, আমরা ওই দিকে যাব না, আমরা জিনিসটাকে ভেঙে ভেঙে একটু কাজ করার ট্রাই করব। সেক্ষেত্রে আমরা আজকে মেইনলি ভোকাবুলারির একটা পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টেন্স। আচ্ছা, টেন্স জিনিসটা কি? কেউ কি আমাকে বলতে পারবেন টেন্সের বাংলা? সময়। এক্স্যাক্টলি, সময়, ঠিক আছে। আমরা আমরা বাংলা ভাষায় টেন্স বলতে বাংলা ব্যাকরণে পড়েছি ক্রিয়া, ঠিক আছে? আমরা এই ক্রি ক্রিয়া ছিল না সময় ছিল, আচ্ছা সময় ছিল মনে হয়, আচ্ছা সময় যেটাই হোক। কথা বোঝা যাচ্ছে না স্যার। হ্যালো। কথা বোঝা যাইতো না স্যার, নোয়াখালী গ্রামে। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে, কথা কি শুনতে সমস্যা হচ্ছে সবারই? অডিও কি সমস্যা করছে সবারই? একটু জানাবেন আমাকে, আমার বুঝছি ঠিক না আছে? স্যার। ইন্টারনেট, আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি তো অনেক সময় ইন্টারনেটে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে একটু জানিয়ে দিবেন, ঠিক আছে? আর এই কথাটাই বলছিলাম যে ক্লাসে যদি কোনো সমস্যা হয়, তাহলে সরাসরি কিন্তু এই কথাটা বলে দিতে হবে যে স্যার কথা শোনা যাচ্ছে না, কিংবা কথা শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমরা আজকে মেইনলি সময় নিয়ে কথা বলবো, এন্ড আমরা আমরা যখন ইংলিশে কথা বলবো বলবো তখন তখন। সময়টা কিভাবে আমাদের ম্যাটার করে বা সময়টা কেন আমাদের ফোকাস করতে হবে, আমরা এই জিনিসটাই আজকে জানবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমি অবজেক্টিভ গুলা বাদ দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের স্ক্রিনে তিনটা ছবি দেখাবো। আচ্ছা, প্রথম ছবিটা দেখে আমি, আপনারা বলেন তো কি মনে হচ্ছে, এটা কিসের ছবি?
লেটস সে আমি স্টুডেন্টদেরকে আস্ক করি, ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, কেউ একজন একটু বলতে পারবেন যে আজকের ছবি, এই প্রথম ছবিটা, এটা কি নিয়ে ছবি দেখে মনে হচ্ছে? মুক্তিযোদ্ধা স্যার। এক্স্যাক্টলি, মুক্তিযুদ্ধের ছবি, তাই না? আচ্ছা, মুক্তিযুদ্ধের ছবি যদি হয়ে থাকে, মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে? 1971 স্যার। 1971 সালে, তাই না? 1971-এ। আচ্ছা, বর্তমানে সাল কত, বা এখন বছর কত চলছে? 2024 স্যার। 2024। 2024, তাই না? আচ্ছা, কিছুদিন পরে 2025 চলে আসবে, তখন এই জিনিসটা থেকে পিছু ছাড়তে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, প্রথম ছবিটা আমরা বুঝতে পারলাম মুক্তিযুদ্ধের ছবি। দ্বিতীয় ছবিটা দেখে বলেন তো কিসের ছবি বলে মনে হচ্ছে? আমি ছবিটা আর একটু বড় করে দেখাই আপনাদেরকে। দ্বিতীয় ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো? এই ছবিতে কি একজন করছে? পড়তেছে। লেখাপড়া করছে ছাত্র, আচ্ছা, আইএলটিএস এর একজন, প্রস্তুতি। আচ্ছা, লেখাপড়া করছে, পড়াশোনা করছে, প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এখানে আমি বুঝলাম যে লেখাপড়া করছে, তাই না? লেখাপড়া। আচ্ছা, আর কিছু কি দেখে মনে হচ্ছে, মানে এনভায়রনমেন্ট বা পরিবেশটা দেখে কি মনে হচ্ছে, কখন হতে পারে এই জিনিসটা? লেট রাতের বেলা নাইট। লেখাপড়া করছে। রাত, রাত। তাই না? আচ্ছা, রাতের বেলা সে পড়াশোনা করছে, কিভাবে বুঝলাম আমরা? আশপাশে ল্যাম্প দেখে, অন্ধকার, বাতি দেখে। টেবিল টেবিল ল্যাম্প দিয়েছে, বাতি দিয়েছে, তাই না? এই তো, রাজীব স্যার ঠিক কথা ধরেছে। আচ্ছা, তারপরে আমরা বুঝতে পারছি সে লিখছে কিছু, হাতে একটা কলম আছে, তাই না? তো আমি বুঝলাম লিখছে। আচ্ছা, এই সব কিছু তো আমরা এই ছবিটা নিয়ে বুঝলাম, তাই না? আচ্ছা, আপনারা বলেন তো, আম, আমরা যারা যারা এখন বাংলাদেশে আছি, বাংলাদেশের বাইরে একজন আছে, আমরা যারা যারা বাংলাদেশে আছি, তাদের আহ তাদের কনটেক্সটে এখন কি, এখন সময় কয়টা, বা কয়টা বাজে? 10, 10টা 10 করি। মোটামুটি 10টা, 10টা 16 স্যার, 10টা 16। 10টা 16, 10টা 17 এরকম, তাই না? আচ্ছা, একজনকে আমরা পেয়েছিলাম আমাদের সুইডেন থেকে জয়েন করেছে ক্লাসের জন্য। মিস, আপনি কি একটু বলতে পারবেন আপনাদের ওখানে সময় কয়টা, বা কয়টা বাজে এখন? আম আই গেস লুবনা মিস জয়েন করেছিলেন। জি, এখন ৬টা বাজে। আচ্ছা, এখন ৬টা ছটা ১৮। সন্ধ্যা, ৬টা সন্ধ্যা। 6:18, তার মানে হচ্ছে সন্ধ্যা 6টা 18, তাই না? আচ্ছা, জি, আহ মোটামুটি তাহলে আমাদের সুইডেন থেকে এখানকার টাইম ডিস্টেন্স ৪ হচ্ছে ঘন্টা। 4 ঘন্টা, তাই না? আচ্ছা, ঠিক জি, আছে। আচ্ছা, সেটাই যদি হয় তাহলে মোটামুটি সুইডেনের সন্ধ্যা, আমাদের এখানেও মোটামুটি রাত, ছবিটাতেও রাত, তাই না? আমরা কি একটা জিনিস ধরে নিতে পারি যে এই ছেলেটা এখন পড়ছে, বা এখন বর্তমান সময়ে পড়ছে, এমনটা কি আমরা ধরে নিতে পারি যে রাতের বেলা ছেলেটা পড়ছে? হুম হুম। ধরা জি জি। যেত, তাই না? তাহলে আমরা এই একটা পেলাম। আমি লাস্ট আরেকটা ছবি দেখাই। লেটস সে এই ছবিটা একটু, মানে খেয়াল করে দেখেন তো ছবিটা কিসের ছবি দেখে মনে হচ্ছে? রেল স্টেশনের ছবি। ইয়াপ, রেল স্টেশন, এটা হচ্ছে কমলাপুর রেল টিকিট স্টেশনের ছবি, তাই কাউন্টার। না? আচ্ছা, টিকিট কাউন্টারের ছবি, অনেকজন মানুষজন এখানে দাঁড়িয়ে টিকিট কাটছে, তাই না? জি জি। জি। সেক্ষেত্রে সেক্ষেত্রে আহ বলেন তো, আমরা আমরা সাধারণত যখন টিকিট কাটি, আমরা টিকিট কখনকার সময়ের কাটি? লেটস সে আমরা ট্রেনের টিকিট কাটছি, আমরা সাধারণত কি 1-2 দিন আগে ট্রেনের টিকিটটা কেটে কেটে রাখি না? জি। তাই তো কাটি, তাই না? তাহলে দেখেন, আমরা এখানে টোটাল 3টা সিচুয়েশন দেখতে পাচ্ছি, তাই না? প্রথম সিচুয়েশনে ছিল একটা যুদ্ধ, আমরা ধরে নিয়েছি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের নাইনটিন 17। 1971। আর আর এখন হয়েছে হচ্ছে টোয়েন্টি 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 ফোর। টোয়েন্টি ফোর এর পরেরটাও 2024-এরই আমি ছবি ধরে নিচ্ছি, বাট যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে ফিউচারের ফিউচারের কোনো কাজের জন্য করা হচ্ছে, তাই না? আমাদের টেন্সটা হলো মেইনলি এই জিনিসটার উপরে ফোকাস করে যে কোনটা আমাদের বর্তমান সময়ের আগে হয়েছে, কোনটা বর্তমান সময়ের আগে হয়েছে, কোনটা বর্তমান সময় হচ্ছে, কোনটা বর্তমান সময়ের পরে হবে বা করব, এমনটা, ঠিক আছে?
এখন কথা আসতে পারে যে স্যার এগুলো তো আমরা স্কুল কলেজে শিখছি, এই জিনিসটা কেন এরকম ভাবে বলা হচ্ছে বা এত আহ, টানা হচ্ছে। বিষয় হলো বিষয় হলো আম, এই যে আমরা যে টেন্সের এই কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা না আমরা যখন কথা বলতে যাই আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে? এই কারণেই মেইনলি আমি একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। এখন আম, আমরা আসবো মেইনলি টেন্সের যে টাইপের প্রকারভেদ গুলো আছে, টেন্স জিনিসটা আসলে আমরা মেইনলি কিসে ফোকাস করব সেটার উপরে, ঠিক আছে? টেন্সের আমরা আমরা যখন সময়টা নির্ধারণ করব, টেন্স বলতে আমরা বুঝি যে আম, সময়। কোন সময় ঘটনাটা ঘটছে সেটা, তাই না? কোনটা আমাদের বর্তমান সময়ে ঘটেছে, কোনটা বর্তমানের আগে ঘটেছে, কোনটা বর্তমানের পরে ঘটেছে, তাই না? সেক্ষেত্রে মাথায় রাখবেন, আমাদের টেন্স যখন চেঞ্জ হবে বা টেন্স যখন পরিবর্তন হবে, লেটস সে আমি 2024 2024-এর কোনো কিছু বলছি, ঠিক আছে? তো আমরা বর্তমান সময় বলছি, তখন আসলে আমাদের আমরা একটু আগে বললাম না, আমরা শব্দের উপরে মেইনলি ফোকাস করব। কিছু কোনো একটা শব্দ যেটা আমরা মেইনলি চেঞ্জ করব কথা বলার সময়, আমরা মেইনলি চেঞ্জ করব হচ্ছে আমাদের ভার্বটা। আমরা সেন্টেন্সের মধ্যে ভার্ব ইউজ করি বা ব্যবহার করি। আমরা আমরা যখন টেন্স ঠিক করব তখন আমাদের মেইনলি চেঞ্জ করতে হবে এই ভার্বটা। এখন ভার্ব বলতে কি বোঝায়, কেউ কি আমাকে বলতে পারবেন? কাজ স্যার, করা, যে কোনো কিছু করা। কাজ, এক্স্যাক্টলি, কোনো কিছু করা, তাই না? এই কথাটা খুবই সুন্দর ছিল। অনেকেই বলে ভার্ব বলতে ক্রিয়া, বা বাংলা ব্যাকরণের ভাষায় যেটা আমরা বলি ক্রিয়া, ক্রিয়া সম্পাদন, অনেক টাইপের কথাবার্তা বলে, ঠিক আছে? আমরা অত কমপ্লেক্স বিষয়ে যাব না, ঠিক আছে? আমরা যখন যেহেতু স্পোকেনের ব্যাচে এসেছি, আমরা সবকিছু খুবই সিম্পলি ভাবে বুঝে আমরা সেগুলোকে ইমপ্লাই করার ট্রাই করবো, ঠিক আছে? আমরা ভার্ব বলতে বুঝলাম হচ্ছে কাজ। এখন বিষয় হলো কাজ, একটা জিনিস কাজ হচ্ছে, এই জিনিসটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? প্রথমত, এমন কোনো কিছু যেটা আমরা দেখতে পাই করা হচ্ছে সেটাকে আমরা কাজ হিসাবে ধরবো, ঠিক আছে? যেগুলোকে আমরা বলি দৃশ্যমান বা ভিজিবল কাজ, ঠিক আছে? এখন দেখেন, লেটস সে আপনারা সবাই এই যে যার বাসা থেকে অনলাইনে জয়েন করে এই ক্লাসটা করছেন, আপনার পাশ দিয়ে যদি একটা মানুষ যায় ডেফিনেটলি কিন্তু দেখতে পাবে, তাই না, যে আপনি ফোনে বসে ক্লাস করছেন। আপনি যদি একটা আম, মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করেন, খেলাধুলা করেন, আপনি যদি রান্না করতে থাকেন, যেটাই করেন না কেন, আর একটা মানুষ পাশ দিয়ে গেলে তো দেখতে পাবে, তাই না, যে আপনি এই কাজটা, এই একটা অ্যাক্টিভিটি করছেন। এই সবকিছু কি দৃশ্যমান, যা দেখা যায়, এইরকম এরকম কোনো কিছুকে আমরা কাজ বলবো, ঠিক আছে? এর সাথে আরো একটা বিষয় আছে যেটাকে আমরা কাজ হিসাবে ধরি, যেটা অনেকেই ইগনোর করে যায়, সেটা হচ্ছে অদৃশ্য কিছু কাজ আছে, ঠিক আছে? যেগুলোকেও আমরা ভার্ব হিসাবে ধরবো। এখন অদৃশ্য বলতে কি ধরনের কাজ? লেটস সে আম আমি কার নাম নেই লেটস সে র্যান্ডমলি আমি এখানে আকিকো নামে একজন আছে, আমি আকিকো মিসের কথা লেটসে ধরলাম যে ওনার কালকে এক্সাম আছে। উনি অনেক চিন্তা করছে এক্সামে কি করবে না করবে, উনি অনেক টেনশন করছে, ঠিক আছে? এখন দেখেন, উনি যে চিন্তা করছে, এটা কি আপনি পাশ দিয়ে গেলে দেখতে পাবেন যে উনি চিন্তা করছে বা উনি অনেক টেনশন করছে? ওনার চেহারাতে হয়তো বা একটা চিন্তা কিংবা একটা টেনশনের ছাপ থাকতে পারে, কিন্তু আপনি কি পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বুঝতে পারবেন যে সে আসলে চিন্তা করছে? এটা কি বোঝা পসিবল হয়? একটু না। আমাকে বলতে পারবে? এক্স্যাক্টলি, না, তাই না? আচ্ছা, লেটস সে আপনি মনে মনে চিন্তা করছেন, আপনি একজনকে কিছু মনে মনে কথা বলছেন, এই কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাই না, তাই না? অদৃশ্য অনেক বিষয়াদি আছে যেগুলোকেও আমরা এইগুলো কাজ হিসাবে বলবো, ঠিক আছে? যেরকম চিন্তা করা, থিঙ্ক, চিন্তা করার আমরা ইংলিশ জানি থিঙ্ক, এই জিনিসটাও আমরা কাজ হিসাবে ধরবো, ঠিক আছে? তারপরে ধরেন কেউ কাউকে ভালোবাসে। এখন ভালোবাসা তো আমরা বাইরে থেকে যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাই না, তাই না? কিন্তু এই ভালোবাসা কি, লাভ, হি লাভ স্যার, আমরা যদি এই কথাটা বলি, তাহলে কি তার ভালোবাসাটা একটা কাজের মধ্যে পড়ছে, সে যে জিনিসটা করছে। আমরা মেইনলি ভার্ব বলতে এমন কিছু বোঝাই যেই ওয়ার্ডের পরে আমরা করছে বা
করে বা করেছিল, করে বা করেছিল এই টাইপের শব্দ লাগাতে পারবো, সেই সব ওয়ার্ডই হচ্ছে আমরা ভার্ব হিসাবে ধরি। সেক্ষেত্রে চিন্তা করে, চিন্তা করছে, চিন্তা করছিল, ভালোবাসে, ভালোবাসছিল, সবকিছুই কিন্তু আমরা কাজ হিসাবে ধরতে পারি, ঠিক আছে? যদিও বা এইগুলো অনেকগুলোকে আমরা যদি কাজ হিসাবে বলি তাহলে না, আমাদেরকে মানুষ মাইর দিবে, কিন্তু অদৃশ্যমান অদৃশ্যমান দুই ধরনের জিনিসই বা দুই ধরনের অ্যাক্টিভিটিকেই আমরা ভার্ব হিসাবে ধরবো, ঠিক আছে? এন্ড আমাদের মেইনলি যখন কথা বলতে যাব, আমাদের এই একটা বিষয়ে ফোকাস রাখতে হবে যে আমাদেরকে আমরা কোন সময়ের কথা বলছি সেটার উপর বেস করে, সেটার উপর ভিত্তি করে আমাদের এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন ভার্ব কয় প্রকার, কি কি, আমি এই জিনিসটাতে এখনই যাচ্ছি না আজকে, এখনই যাচ্ছি না, আমি একটু পরে যাব, ঠিক আছে? প্রথম কথা হলো, এই আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম সেগুলোরই এখানে রেপিটেশন আছে, আমি তাও একটু বলে দিচ্ছি। ভার্ব হলো এমন কিছু যেটা অ্যাকশন বোঝায়, ঠিক আছে? রান, ওয়াক, ইট, স্লিপ, থিঙ্ক, বাই, পে, রিড। আচ্ছা, এগুলোর মধ্যে অদৃশ্য ভার্ব কোনটা, আমাকে কি কেউ বলতে পারবেন? একটু আগে আমি মেনশন করেছিলাম। থিঙ্ক। এক্স্যাক্টলি, এইটা তাই না, অদৃশ্য একটা ভার্ব। এইরকম আমরা যখন কথা বলতে যাব দেখবেন আপনারা অনেক অদৃশ্য ভার্ব পাবেন, ঠিক আছে? আচ্ছা, ভার্বের দৃশ্যমান অদৃশ্যমানের বাদেও আমরা এক ধরনের প্রকারভেদ দেখি, সেটা হচ্ছে মেইন ভার্ব, বা যেটা মেইনলি কাজ বোঝায়, যে ইট, স্লিপ, পে, প্লে, রিড, এই ধরনের যেগুলো আছে এগুলোকে আমরা বলি মেইন ভার্ব হিসাবে, ঠিক আছে? আমরা যখন সময় বা টেন্স অনুযায়ী কথা বলতে যাব, তখন দেখবেন যে টেন্স রিলেটেড আমরা যখন কথাবার্তা বলতে যাব, তখন দেখবেন যে কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা সরাসরি বসাতে পারি। এই জিনিসটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, বাট এমন কোনো কিছু যেটা আমরা হয় দেখতে পাই বা দেখতে পাই না, এরকম সবকিছুই আমরা মেইন ভার্ব হিসাবে রাখবো, ঠিক আছে? জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে, এর বাইরে আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না। আমাদের মেইন খেলা খেলবে হচ্ছে অক্সিলারি ভার্বের এই জিনিসটা, and আমরা আজকে মেইনলি অক্সিলারি ভার্বের এই বিষয়টাই বুঝবো। ওকে, অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি, কেউ কি একটু বলতে পারবেন? আমরা বাংলা ভাষায় অক্সিলারি ভার্ব বলতে কি শিখেছি এতদিন? সাহায্যকারী। পিঞ্জি সাহায্যকারী হাত ভার্ব। সাহায্যকারী কারী ভার্ব, তাই না? এখন দেখবেন অনেক সময় আছে সাহায্যকারী ভার্ব, এই জিনিসটা না আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে খাটে না অতটা ভালোভাবে। আমরা স্পোকেনের কনটেক্সটে অক্সিলারি ভার্ব বলতে যে জিনিসটা বুঝো সেটা হচ্ছে এমন শব্দ যেটা মূলত কোন সময় ঘটনাটা ঘটছে সেটা বলে দেয়, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের কাজ, ঠিক আছে? এখন দেখেন অক্সিলারি ভার্ব কি কি আছে, আমরা জানি am, is, are, was, were, have, has, had, এক্সেট্রা, তাই না? আচ্ছা, লেটস সে আম, আমি কাকে ধরি, কাকে ধরি, আচ্ছা, লেটস সে আমি ধরলাম মুখলেস স্যার। ওকে, স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আম, আপনি কি রাতে খাবার খেয়েছেন? রাতে কি স্যার আপনি জি স্যার, খাওয়া খাওয়া খাইছি। দাওয়া করেছেন? জি খেয়েছেন স্যার। না? আচ্ছা, জি স্যার। আপনি তো খেয়েছেন তাই না? আপনি কি জি স্যার, এখন খাচ্ছেন না আগে খেয়েছিলেন? আগে আগে খেয়েছিলাম। খেয়েছিলেন, তাই না? জি স্যার। সেক্ষেত্রে আমিও যেরকম, আমি যদি আমার নিজের কথা বলি, আমি এখন খাচ্ছি, আমি যদি এই কথাটা বলি তাহলে আমি বলতে পারি আই ইট। ওকে, আমি যদি, আপনি এখন যেহেতু খাচ্ছেন না, আপনি কিছুক্ষণ আগে খেয়েছেন, সেরকমই আমি যদি বলি যে আমি কিছুক্ষণ আগে খেয়েছি, তাহলে আমি কি আই বলবো? ইটেন। আই এট, ঠিক আছে? ইট এর পাস্ট ফর্ম হয় হচ্ছে এট, ঠিক জি আছে? স্যার। সিমিলারলি এখন দেখেন, সাহায্যকারী ভার্ব বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ভার্ব আছে যেই ভার্ব গুলো নিজেরাই সময় চেঞ্জ করতে পারে, ঠিক আছে? যেরকম ইট, ইটের পাস্ট ফর্ম আছে এট। এরকম ভাবে অনেক ধরনের ভার্ব আছে যেগুলো হচ্ছে পাস্ট ফর্ম নিজেই বানাতে পারে।
কিছু কিছু ভার্ব আছে যেই ভার্ব গুলা নিজেরা সময় বলতে পারে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, এমন একটা শব্দ দিতে হয় যে শব্দটা মেইনলি সময়টাকে নির্দেশ করে। আমি এটার একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, ঠিক আছে? আমি লেটস সে বললাম হি ইজ প্লেইং। এখন বলেন তো হি ইজ প্লেইং এটা দিয়ে কি বোঝাচ্ছে? সে প্লেইং মানে কি? খেলতেছে। খেলা খেলছে, করতেছে তাই না? খেলা করছে খেলতে এরকম আসতে কোনো পারে কিছু, তাই না? আচ্ছা দেখেন, তাহলে কি প্লে এটা একটা ভার্ব না? এটা তো ডেফিনেটলি একটা ভার্ব, তাই না? একটা কাজ যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা ভার্ব, তাই না? সেক্ষেত্রে আমাদের তাহলে মাঝখানে এই ইজটা দেওয়ার দরকার কি ছিল? ভার্ব তো এখানে সরাসরি বসে গেছে। এখানে ইজটা আমরা কেন বসিয়েছি? ইজটা আমরা বসিয়েছি সময়টাকে নির্ধারণ করার জন্য, ঠিক আছে? আমরা স্পোকেনের ভাষাতে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মনে রাখবো অক্সিলারি ভার্ব বলতে আমরা এমন কিছু বোঝাবো যেটা সময়টাকে নির্ধারণ করে। সেক্ষেত্রে দেখেন, আমরা জানি এই যে ইজ একটা অক্সিলারি ভার্ব, দেখেন এখানে বলা আছে, তাই না? ইজ তো ডেফিনেটলি অক্সিলারি ভার্ব। আমি ধরা লেটস সে ইজটাকে আমি চেঞ্জ করে, দেখেন আরেকটা অক্সিলারি ভার্ব ছিল ওয়াজ, তাই না? আমি লেটস সে বসিয়ে দিলাম ওয়াজ। তাহলে কথাটা কি হয়ে গেল? হি ওয়াজ প্লেইং। তার মানে কি? সে খেলছিল। আমরা তখন কি বলি? খেলছিল। সময়টা পাস্টে হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? জি হ্যালো, আচ্ছা, স্যার বুঝতে জি পারতেছি। বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি। তাহলে আচ্ছা, যদি বুঝতে পেরে থাকেন তাহলে দেখেন, আমাদের জাস্ট মাঝখানের এই অক্সিলারি ভার্বটা চেঞ্জ করার কারণে আমরা যে কথাটা বললাম যে হি ইজ প্লেইং, সে এখন খেলছে, সেটা সে কিছুক্ষণ আগে খেলছিল, এরকম একটা কথা হয়ে গেল না? আমাদের অক্সিলারি ভার্বের কাজই হলো এটা, মূলত। হ্যাঁ, সাহায্য করে, এটা সত্যি, কিন্তু সাহায্য করার সাথে আমাদেরকে সময়টাও বলে দেয় অক্সিলারি ভার্ব। আচ্ছা, এবার আমি একটু সামনের দিকে যাব, ঠিক আছে? আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্টের জাস্ট 2 থেকে 3টা ফর্ম নিয়ে আলোচনা করবো, and এইটার বেসিসে আমরা কিভাবে কথা বলতে পারি সেটা একটু শিখবো। প্রথম কথা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। আপনারা মনে রাখবেন প্রেজেন্ট সিম্পল টেন্স মূলত আমরা ব্যবহার করি অভ্যাসবশত কোনো কাজ বা রুটিন, এমন কিছু, বা সাধারণত যে জিনিসটা সত্যি, জেনারেল ফ্যাক্টস বা ট্রুথ, সার্বজনীন সত্য, এই 4টা বিষয়ের জন্য আমরা মেইনলি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবো। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কি সেটা আমরা একটু পরে দেখছি, ঠিক আছে? আচ্ছা, লেটস সে আচ্ছা, মারুফ স্যার আছেন এখানে? মারুফ স্যার, আচ্ছা, মারুফ স্যার আপনি সকালে কয়টায় ঘুম থেকে ওঠেন? 7টায় স্যার। 7টায়, তাই না? সকাল 7টায়, 7 ও এম, তাই না? আপনি তো মোরলেস প্রত্যেকদিন 7টার সময় ঘুম থেকে ওঠেন, তাই না? জি স্যার। তাহলে দেখেন, আপনি যেহেতু মোরলেস 7টার সময় ঘুম থেকে ওঠেন, তাহলে কি এটা আপনার একটা রুটিন, তাই না? জি স্যার। তাহলে রুটিন বলেন কিংবা অভ্যাসবশত কাজ বলেন, যেটাই হোক না কেন, যেহেতু এটা আপনার রুটিন, আপনি যখন ইংলিশে বলতে যাবেন যে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, তখন আপনার টেন্সটা হবে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এন্ড প্রেজেন্ট সিম্পল টেন্সের সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটাই আমরা মেইনলি ব্যবহার করব। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? যদিও আমি এখানে অবজেক্ট ওয়ার্ডটা ইউজ করতে চাই না, আমি ব্যবহার করি হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। আমি এই জিনিসটা বেশি ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আপনি যখন ইংলিশে বলবেন যে আপনি সকাল 7টার সময় ঘুম থেকে ওঠেন, বা আপনার অভ্যাস এটা বা আপনার রুটিন এটা, তখন আপনি কিভাবে আসলে বলতে পারবেন জিনিসটা? প্রথমত আমাদেরকে ডিফাইন করতে হবে বা আমাদেরকে ঠিক করতে হবে সাবজেক্টটা কে, ঠিক আছে? এখন সাবজেক্টের বাংলা কি? কেউ কি আমাকে বলতে পারবেন? বিষয়। কর্তা। আমরা গ্রামারের ভাষায় যাচ্ছি না, আমরা বাংলা জাস্ট ট্রান্সলেট বিষয়। করছি। সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? কর্তা কর্তা। যে করে। কর্তা। আচ্ছা, যে করে। আচ্ছা, আমি বিষয় বিষয়
এক্স্যাক্টলি যে নাজমুল স্যার ঠিক কথাটা বলেছে। ওকে, বিষয় সাবজেক্টের বাংলা যদি আমি কর- ট্রান্সলেট করি, কর্তা সেটা হচ্ছে সাবজেক্টের যদি আমি বাংলা ট্রান্সলেশন করি তাহলে সেটা হয় হচ্ছে বিষয়। আপনারা হচ্ছে স্কুলে থাকতে যারা যারা সায়েন্সে ছিলেন তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়েছেন না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। যারা আর্টসে ছিলেন তারা হয়তো বা লিটারেচার নিয়ে পড়েছেন, যারা কমার্সে ছিলেন তারা ইকোনমিক্স নিয়ে পড়েছেন। এগুলো কি সবগুলো কি এক একটা বিষয় ছিল, তাই না? সিমিলারলি আমরা ওই যে বাংলা ব্যাকরণ কিংবা শুদ্ধ বাংলা ভাষায় যেটাকে বলে ওই যে কর্তা কিংবা যে করে, ওই জিনিসটা আমরা স্পোকেনের আমরা যেহেতু সবকিছু সহজ রাখার চেষ্টা করছি, আমরা ওই দিকে একটু কম যাব, ঠিক আছে? তাহলে আমরা মেইনলি বুঝলাম সাবজেক্ট হলো এমন, সাবজেক্ট হলো বিষয়। আপনি মনে রাখবেন যে আপনি যখন সেন্টেন্স বলবেন, ইংলিশে কোনো কিছু বলতে যাবেন, শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন যে সেন্টেন্সটা আসলে কার বিষয়ে আপনি কথা বলছেন, ঠিক আছে? আচ্ছা, স্বপ্না রয় মিস, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু কি বলতে যাচ্ছেন? রং স্যার। আচ্ছা, আচ্ছা, নো ওয়ারিজ। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? সাবজেক্ট মানে বিষয়। আপনারা জাস্ট কথা বলার সময় মনে রাখবেন যে আপনি যে কথাটা যে সেন্টেন্সটা বানাচ্ছেন বা যে কথাটা বলতে যাচ্ছেন সেটা আসলে কার বিষয়ে। যেরকম আমরা বলছিলাম যে মারুফ স্যার সকাল 7টার সময় ঘুম থেকে ওঠে, তাহলে কি এখানে সাবজেক্ট কি আমাদের মারুফ স্যার, তাই না? আমি লেটসে বললাম যে আহ, রাজীব ঘোষ স্যার আপনি ভোর 6টার সময় ঘুম থেকে ওঠেন, তাহলে কি আমাদের রাজীব স্যার হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি লেটসে বললাম আমি সকাল 9টার সময় ঘুম থেকে উঠি, তাহলে কি এখানে সাবজেক্ট আই বা আমি। লেটসে আমি বললাম, আমি বাংলা ভাষায় বলছি যে তুমি সকাল 10টায় ঘুম থেকে ওঠো, এইরকম কোনো একটা কথা বলছি, তাহলে কি তুমি, ইউ। দেখেন, আমরা যদি এই বাংলা ব্যাকরণের কথায় যেতাম যে কর্তা বা যে করে বা কর্তা, জাস্ট যদি এইটা ধরে নিতাম তাহলে দেখবেন আপনাদের এই জিনিসটা বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে, তাই না? একটা জিনিস, সিম্পল জিনিস মাথায় রাখবেন সেক্ষেত্রে স্পোকেনের কনটেক্সটে, যে আমরা যখন সাবজেক্ট ডিফাইন করব, এন্ড এই সাবজেক্ট জিনিসটা কিন্তু আমাদের ওভারঅল যখনই যত ক্লাসগুলো যাবে সবগুলোতে কিন্তু সাবজেক্টের এই বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলবো। মনে রাখবেন আপনি যে বাক্যটা বানাচ্ছেন সেই বাক্যটা আসলে কার বিষয়ে, সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা এতক্ষণ ধরে শুনলাম যে মারুফ স্যার হচ্ছে সকাল 7টার সময় ঘুম থেকে ওঠে, তাই না? আমরা তাহলে এখানে আহ সাবজেক্ট ধরে নিব কে? আমাদের মারুফ স্যার, তাই না? আচ্ছা, মারুফ আমাদের সাবজেক্ট হয়ে গেল। এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে একটা ভার্ব, তাই না? এখন ওঠা, ঘুম থেকে ওঠা, Waka. এ- Waka. এটার ইংলিশ কি? ওয়েক আপ, তাই না? Wake up. এটা ওয়েক আপ বা জাস্ট ওয়েক। ওকে, এখন একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন সাবজেক্টের সাথে ভার্ব অ্যাড করতে যাব তখন আমাদেরকে একটা রিলেশনশিপ বা একটা রিলেশন একটু মনে রাখতে হবে, ঠিক আছে? রিলেশনটা কিরকম? দেখেন, ওয়েক বা ওঠা এটা একটা ভার্ব না, আমরা তো জানি এটা তো একটা ভার্ব, তাই না? একজন মানুষ ঘুম থেকে উঠছে, আমি সেটা দেখতে পাচ্ছি, তাহলে কি ডেফিনেটলি এটা একটা ভার্ব। সেক্ষেত্রে মনে রাখবেন ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমি, এটা ব্যতীত, আমি অ্যান্ড তুমি, ইউ, এই দুটো জিনিস ব্যতীত কোনো যদি সাবজেক্ট থাকে, ঠিক আছে? লেটস সে আমি আমার নিজের সম্পর্কে একটা সেন্টেন্স বলতে যাচ্ছি, সেক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্টটা কি? আমি। লেটস সে আমি লেটস সে আমি এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে লিখি, ইউ আর আই, ঠিক আছে? এগুলো কি সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না? বলেন তো। লেটস সে আমি আমার সম্পর্কে কিছু একটা বলছি, সেক্ষেত্রে কি সেন্টেন্সের সাবজেক্ট আমি হতে পারি? লেটস সে আমি তোমার সম্পর্কে তুমি বলে কাউকে সম্বোধন করে আমি তাকে নিয়ে কোনো একটা সেন্টেন্স বানাচ্ছি, সেক্ষেত্রে কি তুমিও সাবজেক্ট হতে পারে বা ইউ। এই দুটো বাদে আমরা আর কি কি করতে পারি? আমরা কারোর নাম ধরে ডাকতে পারি। লেটস সে আমি এই যে এতক্ষণ পর্যন্ত মারুফ স্যারের নাম বলছিলাম, আমি লেটস সে জোনাকি মিসের নাম বললাম, আমি জাকারিয়া স্যারের নাম বললাম, আমি রিজভি স্যারের নাম বললাম, কিংবা লেটস সে ফাহাদ স্যারের নাম বললাম।
কিংবা লুবনা মিসের নাম বললাম, আমরা কিন্তু অনেকেরই নাম বলতে পারি, তাই না? আমি নাম ধরে বলতে পারি, লেটস সে লুবনা মিস সুইডেনে থাকে, আমি এটা বলতে পারি। আমি বলতে পারি রবিউল স্যার অনেক ভালো মানুষ, আমি এভাবে কিন্তু বলতে পারি, তাই না? এরকম ভাবে অনেক ধরনের নাম বলতে পারি। তাছাড়া আমরা কি বলতে পারি, যে এই ক্লাসের সব স্টুডেন্ট ভালো। সেক্ষেত্রে কি আমি সাধারণভাবে একটা কথা বলছি, তাই না? আমরা কি ব্যবহার করতে পারি, দে বা হি, সি, এই টাইপের অনেক কথা আমরা বলতে পারি। সেক্ষেত্রে মাথায় রাখবেন একটা জিনিস, আই ইউ আই ইউ এই দুটো বাদে, ঠিক আছে? একটু এই কথাটা ভালোভাবে মনে রাখবেন, তাহলে দেখবেন আপনারা যখনই সেন্টেন্স বলতে যাবেন সবচেয়ে কমন যে ভুলটা হয় সেই ভুলটা আর হবে না, ঠিক আছে? চাইলে নোটও নিয়ে রাখতে পারেন। আই আর ইউ ব্যতীত আমাদের সেন্টেন্সের সাবজেক্ট যদি কোনো নাম হয় বা লেটস সে দে, হি, সি, এই টাইপের কোনো কথা হয়, সেক্ষেত্রে একটা কমন রুল মনে রাখবেন, ঠিক আছে? আমাদের সাবজেক্টটা যদি একক হয় বা একা হয়, তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে দোকা, ঠিক আছে? বা ভার্ব হয়ে যাবে প্লুরাল। আমি যদি ইংলিশে বলি, আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গেল হয়, তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে প্লুরাল। এখন প্লুরাল বলতে আমরা কি বুঝি, কে বলতে পারবেন? একের অধিক। একের অধিক বা এক্স্যাক্টলি, একের অধিক, তাই না? প্লুরাল। জি যেরকম আমি যদি বলি অ্যাপল, তাহলে কি এটা একটা হয়ে যাচ্ছে, তাই না? আমি এটাকে যদি একের জি অধিক বানাতে সিঙ্গুলার চাই, তাহলে আমাদেরকে কি বসাতে হবে লাস্টে? এস অ্যাপেলস। এস বসাতে হবে, তাই না? এস বা ইএস, তার মানে কি প্লাস একটা এস অথবা ইএস যোগ করতে হবে। এই একটা জিনিসই মাথায় রাখবেন, ঠিক আছে? আপনাদের সাবজেক্টটা যদি একা হয়, তাহলে আমাদের ভার্বের পরে একটা এস, ভার্ব এর পরে একটা, সরি ভার্ব হয়ে গেল, ভার্বের পরে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। এস বা ইএস কিভাবে, কোনটার সাথে কোনটা যুক্ত করব, সেটা আমাদের বানানটা বলে দিবে। এইটার উপরেও আমরা আলাদাভাবে একটা ক্লাস করব। কিন্তু কি বললাম আমি, আমাদের সাবজেক্ট যদি আমি আর তুমি বাদে, লেটস আমি আমার কথা বলছি কিংবা আমি তুমি বলে কাউকে বলছি, এই দুটো বাদে যদি কেউ হয়, তাহলে সাবজেক্টটা যদি সিঙ্গেল হয়, তাহলে আমাদের ভার্বের পরে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। এইটাকে বলা হয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন দেখেন, আমরা কি বলছিলাম, মারুফ স্যারের কথা, তাই না? আমি বললাম মারুফ, আমরা বললাম মারুফ। ওকে, আমি একজনেরই এক্সাম্পল দিয়ে কথা বলছি, এইটাতে একটু কেউ মন খারাপ করেন না, হ্যাঁ? আমি ক্লাসে ইউজুয়ালি কি করি, স্টুডেন্টদের সাথে এভাবে কথাবার্তা বলি আর তাদের এক্সাম্পলটা নিয়েই আমি ক্লাসটা কন্টিনিউ করি। সো এটা নিয়ে প্লিজ একটু কেউ মন খারাপ করেন না, হ্যাঁ? আমি সবার বিষয়ে কিন্তু কথাবার্তা বলবো। এখন দেখেন, আমরা মারুফ স্যারের কথা বলছিলাম, তাই না? এখন দেখেন তো, আমরা কি সাবজেক্ট হিসেবে মারুফ স্যারকে নিয়েছি? মারুফ স্যার একটা মানুষ না, জি একটা মানুষ তো, তাই না? জি সেক্ষেত্রে মারুফ স্যারকে আমরা বলতে পারি উনি একটা সিঙ্গেল সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা, উনি ঘুম থেকে ওঠা, ওইটার ইংলিশ কি কি ধরেছিলাম আমরা? ওয়েক, তাই না? তাহলে ওয়েক বা ওয়েক আপ, যেটাই বলি না কেন, যেটাই হোক, আমাদের ভার্ব কি ওয়েক। আমরা রুল কি জেনেছি, আমাদের ভার্বটা যদি সাবজেক্টটা যদি সিঙ্গেল হয়, তাহলে আমাদের ভার্বটা হয়ে যাবে প্লুরাল। তাহলে কি করতে হবে, ভার্বের পরে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে সেটাই যদি হয়, তাহলে আমরা যদি সেন্টেন্সটা বানাতে যাই, তাহলে আহ আমরা কি বলবো, মারু, মারু ওয়েক, শুধু কি ওয়েক হবে নাকি ওয়েকের পরে একটা এস বা ইএস হবে? এস এস হবে। একটা শুড এস হবে, তাই না? ওয়েকস আপ। এরপরে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আছে সেটা অ্যাড করব। লেটস সে সময়ের কথা যেহেতু বলছি, সময়ের ক্ষেত্রে প্রেপোজিশন আমরা অ্যাট ইউজ করি। এই প্রেপোজিশনের উপরে কিন্তু আমাদের আলাদা করে ক্লাস থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে মারুফ ওয়েকস আপ অ্যাট, উনি 7টার সময় ওর ঘুম থেকে উঠে, সো আমি বললাম 7 a
এম। এই তো গেল, তাই না? এই এক্সাম্পলটা কি সবাই বুঝতে পেরেছেন? অফ কোর্স। আচ্ছা জি বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, এখন লেটস সে আমি সাবজেক্টটাকে সিঙ্গেল না রেখে আমি সাবজেক্টটাকে করে দিলাম প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, কেউ আমাকে এই ওয়ার্ডটার মানে বলতে পারবেন? তারা। দে, তারা, তাই না? আচ্ছা, তারা যদি হয় তার মানে কি এখানে কি একটা মানুষের কথা আমরা বলছি নাকি অনেকগুলা মানুষ আছে এখানে? অনেক অনেকগুলো। অনেকগুলা। অনেকগুলো অনেকগুলো, স্যার। তাই না? আমরা কাউন্ট করতে পারবো না কয়টা, কিন্তু অনেকগুলো মানুষ আছে, তাই না? সেক্ষেত্রে কি এটাকে আমরা বলতে পারি না প্লুরাল? জি স্যার। আচ্ছা, প্লুরাল। সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটা কি প্লুরাল হয়ে গেছে? আমরা সিঙ্গেল সাবজেক্টের জন্য ভার্ব ইউজ করেছি প্লুরাল। তাহলে আমাদের যদি ভার্বটা প্লুরাল হয় তাহলে উল্টোটা হয়ে যাবে না, বলেন তো? ভার্বটা আমাদের কি হয়ে যাবে তখন? সিঙ্গেল, ঠিক আছে? আমাদের ভার্বটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটা হয়ে যাবে হচ্ছে সিঙ্গেল। এখন সিঙ্গেল হলে কি হবে? এইটার সাথে কোনো এস বা ইএস কোনো কিছু কিন্তু আমাদের যোগ করা লাগছে না, তাই না? তাহলে আমরা সেন্টেন্সটা কি বলতে পারি? লেটস আমি বলতে যাচ্ছি যে তারা ভোর 6টায় ঘুম থেকে ওঠে। আমরা লেটস একটা গ্রামের কথা বলছি, গ্রামের মানুষ সবাই হচ্ছে সকাল 7টায় ঘুম থেকে ওঠে কিংবা ভোর 6টার সময় ঘুম থেকে ওঠে। আমরা তাহলে কি বলতে পারি? দে ওয়েকস আপ কি তখন হবে? ওয়েক আপ। ইয়েপ, দে ওয়েক আপ। আপ They wake at at 6 a.m. সকাল 6 a.m. yeah, 6 a.m. দেখেন, আমাদের যদি ডে ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই ওয়েক্সটা হচ্ছে না। এন্ড আপনি আমার কথা ট্রাস্ট মি, আমি হচ্ছে যখন আইএলস এর ক্যান্ডিডেটদেরকে পড়াই বা আইএলস এর ক্যান্ডিডেটদের যখন খাতা চেক করি, তাদের রাইটিং টেস্টের যখন খাতা চেক করি, এই ভুলটা হচ্ছে সবচাইতে কমন ভুল যেটা আইএলস এর স্টুডেন্টরাও করে। মারুফ ওয়েক আপ অ্যাট 7 a.m. তারা লিখে দেয়, দে ওয়েকস আপ অ্যাট 6 a.m. এরকম লিখে দেয়। তাহলে এবার বলেন তো, আপনারা যদি এই একটা সিম্পল জিনিস মাথায় রাখেন যে আমাদের সাবজেক্ট যদি সাবজেক্ট যদি সিঙ্গেল হয় তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে হচ্ছে প্লুরাল। আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। এই একটা জিনিস যদি মাথায় রাখেন তাহলে কি আপনাদের Singular. আর এই ভুলটা হবে? এই একটা জি জিনিস না। মাথায় রাখলে আই বিলিভ আপনাদের আর এই ভুলটা নেক্সট থেকে আর হবে না, ঠিক আছে? এন্ড এই একটা বিষয়ই আমি মেইনলি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে টেন্স জিনিসটা, আমরা টেন্সে ছিলাম যদিও বাট আমাদের সেন্টেন্স ফরমেশনের এই জিনিসটাই কিন্তু আমাদের মেইন। এন্ড আমাদের এই কোর্স জুড়ে আমরা মেইনলি এইভাবেই ক্লাসটা নিই যে আমি একজনের এক্সাম্পল নিব, সেটার বেসিসে সে কিভাবে কথাটা বলবে এন্ড সেটার কি কি ভুল হতে পারে সেটাই আমরা মেইনলি ধরাই দিব, ঠিক আছে? আচ্ছা, আমি আর একজনের জাস্ট একটা এক্সাম্পল নিব, এক্সাম্পল নিয়ে আমি আগাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এগেন প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে বুঝেছি হ্যাবিচুয়াল অ্যাকশন বা রুটিন বা জেনারেল ফ্যাক্ট বা ট্রুথ, ঠিক আছে? এমন 4টা বিষয়ের জন্য আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা ইউজ করি, সেই স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। এখন লেটস সে আমি এইখান থেকে একটা এক্সাম্পল নিয়ে আমি বলছি, ঠিক আছে? আই গো টু স্কুল এভরিডে। এখানে আই আর উই এর কথাটা বাদ দিয়েছিলাম, বাট স্টিল দেখেন আই যখন আমি একা তখন কি হয়েছে? গো একাই বসেছে, তাই না? এটা হলো জাস্ট একটা এক্সেপশন, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যদি আই গো টু স্কুল বা ইউ গো টু স্কুল, মানে আই বা ইউ এই দুটো কথা বলেন, ইউ, তাহলে আপনার এটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার থাকবে, ঠিক আছে? আপনি যদি লেটস সে এর বাইরে আর যে কোনো কিছু বলতে চান, লেটস সে আমি বললাম হি, ঠিক আছে? আমি বললাম লেটস সে হি, আমি কারোর সাথে কারো বিষয়ে কথা বলছি, আমি বললাম হি। সেক্ষেত্রে বলেন তো হি কি সিঙ্গুলার না? জি। তাহলে আমাদের ভার্বটা কি হয়ে যাবে? Plural. প্লুরাল। গো, গো এর পরে একটা ইএস যুক্ত করে দিতে হয়। গো এর পরে আমরা
ইউজুয়ালি এটা লিখি না, আমরা কি লিখি? he goes. গোজ, হি গোজ টু স্কুল এভরিডে। এই একটা জিনিস যদি মাথায় রাখেন, দেখেন আপনাদেরকে কিন্তু কোনো ওয়ার্ড মুখস্থ করা লাগছে না যে না আই আই গো, ইউ গো, হি গোজ, শি গোজ, দে গোজ। আমরা আমরা কিন্তু আর এই জিনিসটা মুখস্থ করছি না। আমরা কি করছি, এই একটা রুল যদি আমরা লেটস সে 10টা সেন্টেন্স যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে এটা আপনাদের অভ্যাস হয়ে যাবে না? এই জিনিসটাই আমরা মেইনলি ফোকাস করতে যাচ্ছিলাম, ঠিক আছে? এখন প্রেজেন্ট সিম্পলের ভার্ব রুল তো ভার্ব রুলটা নিয়ে আমরা একটু জাস্ট দেখবো। এন্ড এই রুলগুলোই আমরা এতক্ষণ ধরে কথাবার্তা যদিও বা বলছিলাম, ঠিক আছে? আই, ইউ, দে, উই, দে, সেক্ষেত্রে আই ওয়ার্ক, ইউ রান, এগুলোই আমরা মেইনলি বলছিলাম। এন্ড এই যে এস বা ইএস এর এই বিষয়টাও কিন্তু আমরা বলে দিয়েছিলাম। আমাদের এখানে পরবর্তীতে একটা রুল আছে, এই রুলটা আমরা যদি বলতে চাই আপনাদের অনেকের মাথা ধরে যাবে। আমি এই জন্য এই রুলটাকে আপনাদেরকে পড়ার জন্য দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু পড়ে দেখেন তো কি বলেছে এখানে। If the verb ends in sh, ch, ss, x or a, o, তাহলে es যুক্ত করতে হবে। এই জিনিসগুলা হচ্ছে আপনারা যখন লিখতে বসবেন তখন মেইনলি যাবে। আচ্ছা, রাহিব স্যার একটা কোয়েশ্চেন আস করেছেন, স্যার ওয়েক আপের জায়গায় কি গেট আপ ইউজ করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি গেট আপ ইউজ করা যায়। আপনি গেট আপ দিতে পারেন, আপনি ওয়েক আপ দিতে পারেন, আপনি চাইলে রাইজেস অ্যাট দিতে পারেন, অনেক টাইপের শব্দ আছে ইউজ করতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? সে- আম, আর এই বিষয়টা একটা ভালো কথা উঠে আসলো, ঠিক আছে? দেখেন আপনাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তোবা একটা বিষয় বুঝতে পারেননি, কিংবা আপনার হয়তোবা একটা প্রশ্ন জেগেছে মাথায়, ঠিক আছে? সেক্ষেত্রে সেই জিনিসটা চুপচাপ না থাকে, এই যে রাহিব মাহবুব স্যার যেরকম সরাসরি দেখেন, উনি মুখে বলে ক্লাসটাকে হয়তোবা ডিস্টার্ব করতে চায়নি, উনি কি করেছে চ্যাট বক্সে ছোট করে লিখে দিয়েছে যে স্যার ওয়েক আপের জায়গায় কি গেট আপ ইউজ করা যায়? তো এই জিনিসটাও আপনারা প্লিজ করবেন, ঠিক আছে? আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, ডেফিনেটলি এই জিনিসটাও কিন্তু আস্ক করবেন, ঠিক আছে? এইটা আস্ক করলে কি হবে, আপনি যেরকম একটা বিষয় নিয়ে ক্লিয়ার হবেন, সেরকম অন্যরাও এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আই গেস এইটুকু সবাই ক্লিয়ার। আমি এই পার্টটুকু বলছি না, কারণ এই পার্টটা যাবে হচ্ছে আপনারা যখন লিখতে যাবেন তখন। বাট আমরা এই এস বা ইএস যেটাই যোগ করি না কেন, আমাদের উচ্চারণটা কিন্তু সেম থাকে। আমাদের প্রোনাউন্সিয়েশনের উপরে যখন ক্লাসটা যাবে তখন আমরা হচ্ছে এই উচ্চারণের এই বিষয়গুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? এই এই রুলটা আপনাদের মেইনলি যাবে হচ্ছে লেখালেখির জন্য। আমি এই যে ক্লাসে লিখছি এইরকম, আপনারা যখন লেখালেখির কাজে যাবেন তখন আপনাদের এই রুলগুলা লাগবে। আচ্ছা, আমি জাস্ট আর একটা verb নিয়ে একটু কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আচ্ছা, কন্টিনিউয়াস ওয়ার্ডটার মানে কি হতে পারে? কেউ কি বলতে পারবেন? চলতেছে, এটা চলিতেছে এরকম। এক্স্যাক্টলি, চলছে এমন কোনো কিছু, তাই না? চলমান চলছে। আর একটু বাংলা ভাষা, শুদ্ধ বাংলা বলতে গেলে চলমান, এরকম অনেক কথাই বলা যায়, তাই না? আমরা বর্তমান সময়ে চলছে এরকম কোনো কথাবার্তা যদি বলতে যাই, সেক্ষেত্রে আমাদের মেইনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মেইনলি কোন কোন দুটো সিনারিওতে আমরা ইউজ করি সেটা বলা হয়েছে। প্রথমত, এখন আমরা যে সময় আমরা কথা বলছি সেই সময় যে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেটার জন্য আমরা বলি এমন কোনো টেম্পোরারি অ্যাকশন যেটা বর্তমান সময়ের আশপাশের সময় হচ্ছে, সেটার জন্য কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? আমরা প্রথম জিনিসটা সম্পর্কে সবাই পরিচিত, বর্তমান সময়ে কোনো কিছু চলছে সেটার জন্য আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব। সেকেন্ডটার সাথে আমরা একটু অপরিচিত, এইটা নিয়ে আমরা মেইনলি কথা বলবো। আচ্ছা, প্রথমটার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। প্রথমটা বলেছে হচ্ছে বর্তমান সময়ে ঘটছে এমন কোনো কাজ, ঠিক আছে? যেরকম আমি বলেছি লেটস সে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি এখন মার্কেটে যাচ্ছি। আপনারা বলতে পারেন আই অ্যাম অ্যাটেন্ডিং আ ক্লাস, ফ্রি ক্লাস, যেটাই বলেন না কেন, আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন বা ক্লাসটা অ্যাটেন্ড করছেন। এই সমস্ত কথাবার্তা বলার জন্য যেটা বর্তমান সময় হয়ে যাচ্ছে, সেটার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। আরেকটা যে কারণে আমরা ইউজ করি সেটা হচ্ছে বর্তমান সময়ের আশপাশে কিছু একটা হচ্ছে, সেই রিলেটেড আমি যখন কোনো কথাবার্তা বলতে যাব তখন।
বিষয়টা কিরকম, লেটস সে আমি কার এক্সাম্পল দেই, লেটস সে আমি ধরলাম আমাদের ক্লাসে একজন আছে, আম, সজল নামে একজন আছে, সজল স্যার আছে। আমি লেটস সে বললাম সজল স্যারের আম, সজল স্যারের আগামীকালকে এক্সাম আছে। আগামীকালকে এক্সাম হওয়ার জন্য, সরি আগামীকালকে না, আমি বললাম লেটস সে সজল স্যারের সামনের মাসে এক্সাম আছে কোনো একটা। সজল স্যার হচ্ছে জব পরীক্ষা, সরি কোন একটা জবের এক্সামে বসছে, ওনার এক্সামটা সামনের মাসে। সজল স্যার কি তাহলে কি ওই সামনের মাসে পরীক্ষার আগের দিন কি পড়তে বসবে? তা তো না। সজল স্যার যেহেতু ভালো স্টুডেন্ট, উনি কি করবে, উনি আগের থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে। সেক্ষেত্রে জায়গাটা একটু কনফিউজিং হয়ে যায় অনেক স্টুডেন্টের কাছে, ঠিক আছে? বাট এইটা একটু ভালোভাবে চিন্তা করেন, সজল স্যারের এক্সাম আছে 1 মান্থ পরে, কিন্তু সজল স্যার যেহেতু ভালো স্টুডেন্ট, উনি কি করেছে, উনি এখন থেকেই পড়াশোনা শুরু করেছে, উনি পড়াশোনা কন্টিনিউ করছে। ওনার পরীক্ষার 1 মাস আগের থেকেই উনি পড়াশোনা শুরু করে দিয়েছে। এই যে বিষয়টা আছে, এটাকে যখন এই ধরনের ঘটনাকে আমরা যখন বলতে যাব, তখনও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা ইউজ করব। আমরা লেটস সে বললাম, ওই যে টিভিতে অনেক সময় খবর আসে না যে সামনের আম, বিশ্ব বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট টিম প্রস্তুতি নিচ্ছে, বা বাংলাদেশ ক্রিকেট টিম প্রিপারেশন শুরু করেছে। এই সব কিছুই আমরা যখন ইংলিশে বলতে যাব, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব। টেম্পোরারি অ্যাকশন বা এই যে ফিউচারের কোনো কাজের জন্য আমি এখন থেকেই শুরু করেছি, এই বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? আমি স্ট্রাকচারে কিন্তু এখনো যাইনি, জাস্ট ধারণাটা আপনাদেরকে দিচ্ছি। জিনিসটা কি বুঝতে পেরেছেন সবাই? জি আরেকবার জি বলে বুঝতে দিলে একটু পেরেছি। ভালো হতো। আচ্ছা, আরেকবার বললে একজন বলছে ভালো হয়, আমি তাহলে আবার বলছি। লেটস সে কাফি স্যার, কাফি আনাদ স্যার, আপনি বললাম আপনার পরীক্ষা আছে, আমি বললাম আপনার পরীক্ষা আছে 1 মাস পরে, ঠিক আছে? কিন্তু আপনি তো ভালো স্টুডেন্ট, আপনি কি করবেন? আপনি কি ওই 1 মাস পরে পরীক্ষা যেদিন শুরু হবে তার আগের দিন থেকে পড়াশোনা শুরু করবেন? তা তো না, তাই না? আপনি কি করবেন? হ্যাঁ আপনার পরীক্ষা 1 মাস পরে আপনি আজকে থেকেই ছোট অল্প অল্প করে প্রিপারেশন নেওয়া শুরু করবেন। আপনি এই যে প্রিপারেশন নিচ্ছেন ফিউচারের কোনো কাজের জন্য, আপনি বর্তমানে অল্প অল্প করে প্রিপারেশন নিচ্ছেন, নট নেসেসারিলি এই যে এখন এই মোমেন্টে আপনি এই যে 10টা 57 বাজে এই মোমেন্টেই যে আপনি প্রিপারেশন নিচ্ছেন তা না। আপনি কি করছেন, প্রত্যেকদিন হয়তোবা 1 পেজ 2 পেজ করে পড়াশোনা করছেন, প্রত্যেকদিন হয়তোবা একটু একটু করে সাবজেক্টটা আসলে কি বিষয়ে, আপনি ওটার যে ম্যাথ গুলো আছে সেগুলো দেখছেন, এই টাইপের বিভিন্ন কাজ করছেন। এই সবই কি আপনি ফিউচারের কোনো কাজের জন্য বর্তমান সময়ে করছেন, নট নেসেসারিলি আপনি এই যে এখন এই মুহূর্তে করছেন, যেটা আমরা ইউজুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য জানি যে এই মুহূর্তে আমি কোনো কাজ করছি সেটার জন্য, যেরকম আমি এই মুহূর্তে ক্লাস করছি, এটা যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। এটা বাদেও আপনি লেটস সে 1 মাস পরে আপনার পরীক্ষা, আপনি এই মুহূর্তে পড়াশোনা করছেন এমনটা না, বাট আপনি প্রত্যেকদিন হয়তোবা ধীরে ধীরে একটু একটু করে প্রিপারেশন নিচ্ছেন। এই যে আপনি যে প্রিপারেশন নিচ্ছেন, এই যে বিষয়টা আছে, এই বিষয়টাকে যখন আমি এক্সপ্লেইন করতে যাব বা এই বিষয়টাকে আমি যখন ইংলিশে বলতে যাব, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার কি বিষয়টা ক্লিয়ার হয়েছে স্যার? জি স্যার। আচ্ছা, সেটা যদি হয় তাহলে আমি মেইনলি স্ট্রাকচারে চলে যাব এগেন। আমরা সবসময় দেখবো, আমরা যখন কোনো একটা সেন্টেন্স চেঞ্জ করব, আমাদের যখন প্রেজেন্ট সিম্পল থেকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে, তখন আমাদের মেইনলি ভার্বটা চেঞ্জ হবে। আচ্ছা, ইব্রাহিম স্যার বলেছে স্যার কমপ্লিটিং সেন্টেন্সের রুলস বলেন একটু প্লিজ। কমপ্লিটিং সেন্টেন্স বলতে স্যার কি বলেছেন, আমাকে একটু জাস্ট যদি এক্সপ্লেইন করে লিখেন, আমার তাহলে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। ওকে ইব্রাহিম স্যার। আচ্ছা, আমি ক্লাসে যেটা বলছিলাম, আমরা যখন আম, একটা ভার্ব চেঞ্জ করব বা আমরা যখন একটা সেন্টেন্সের ফর্ম চেঞ্জ করব, আমরা তখন মেইনলি যে জিনিসটা চেঞ্জ করব সেটা হচ্ছে ভার্বটাকে চেঞ্জ করব, ঠিক আছে? আমরা যেহেতু প্রেজেন্টে আছি, প্রেজেন্টের ক্ষেত্রে আমরা মূলত যে জিনিসটা দেখি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, বা আমরা এটাকে বলি কি অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি ফর্ম বা ভার্বের সেকেন্ড ফর্ম।
এখন am is are আমাদের মেইনলি এইটাই একটা গোলমাল পেকে যায় যে আমরা কখন am is are ব্যবহার করব, কখন am is are ব্যবহার করব না। এইটা একটা বিষয় গোলমাল পেকে যায়। আর এটা হচ্ছে মানে কার ক্ষেত্রে am, কার ক্ষেত্রে is, কার ক্ষেত্রে are ব্যবহার করবো, এইটাতেও একটু প্রবলেম হয়ে যায়। মনে রাখবেন, সাবজেক্ট যদি আপনি নিজে হয়ে থাকেন তাহলে আপনি ব্যবহার করবেন হচ্ছে am। সবসময় আমরা I এর পরে am বসাই, ঠিক আছে? কিন্তু একটা জায়গায় এখানে মাথায় রাখবেন, ঠিক আছে? একটা বিষয় এখানে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি লেটসে বললাম I am walking, আমি হাঁটছি। সেক্ষেত্রে এর মাঝখানে আমাকে am ওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে, am অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হচ্ছে। কেন? কারণ আমি এখন হাঁটছি, আমি যদি এখানে ওয়াজ বসাতাম তখন হয়ে যেত কি আমি হাঁটছিলাম, এরকম একটা কথা হয়ে যেত, তাই না? আমি এখন হাঁটছি এরকম একটা বিষয় বোঝাচ্ছে। অনেক সময় দেখবেন এই অ্যামটা প্রয়োজন পড়ে না, ঠিক আছে? যেরকম আমাদের আইএলস এর ক্যান্ডিডেটদের আমি একটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিই। আইএলস এর ক্যান্ডিডেটদের একটা কমন মিস্টেক হলো, লেটস সে বললো আমি এই বিষয়টার সাথে সম্মতি প্রকাশ করছি, ঠিক আছে? অনেক সময় হয় না, আমরা একটা কথা বলেছি, কথাটার সাথে আমি সম্মতি প্রকাশ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করি, আই সম্মতির আমরা ইংলিশ জানি অ্যাগ্রি, আমরা এটা ব্যবহার করি। অনেক আইএলটিএস এর ক্যান্ডিডেটরা, আপনারা বিশ্বাস করবেন না, অনেক আইএলটিএস এর ক্যান্ডিডেটরা কি করে, আই অ্যাম অ্যাগ্রি এই টাইপের কথাবার্তা বলে, ঠিক আছে? এখন মাথায় রাখবেন একটা জিনিস, আই অ্যাম অ্যাগ্রি এই সেন্টেন্সটা হচ্ছে একটা ভুল সেন্টেন্স। কেন ভুল? প্রথমত দেখেন, আইএনজি দিতে হবে। আমি আই অ্যাম অ্যাগ্রিং, হ্যাঁ এটা হতে পারে, আইএনজি বসালে সেটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? আমি এখন সম্মতি প্রকাশ করছি, সেক্ষেত্রে এটা বোঝায়। কিন্তু আমি যদি এক্স্যাক্টলি আই অ্যাগ্রি, কিন্তু কেন আই অ্যাগ্রি বলতে হবে? দেখেন, প্রথম কথা হলো অ্যাগ্রি যে বিষয়টা আছে বা সম্মতি দেওয়ার যে বিষয়টা আছে, আমি লেটসে বললাম যে আম, আমি কি বলা যায়, লেটসে আমি বললাম যে বাংলাদেশ ক্রিকেট টিম অনেক আমাকে কেউ একজন বললো যে বাংলাদেশ ক্রিকেট টিম অনেক ভালো একটা ক্রিকেট টিম। আমি তার উত্তরে বললাম যে হ্যাঁ আমি আমি মানি বা আমি সম্মতি দেই সেটা। সেক্ষেত্রে দেখেন, আমি ডেফিনেটলি শুধু আজকের জন্য সম্মতি দিচ্ছি তা তো না, তাই না? আমি আগেও এটার সাথে সম্মতি দিতাম, আমি ফিউচারেও এটার সাথে সম্মতি দিব। সেক্ষেত্রে যখন আমি সময়কে নির্দিষ্ট করে বলছি না, সেক্ষেত্রে আমার এই সময় নির্দিষ্ট করার দরকার নাই। এই যে আমি বলেছিলাম না, অক্সিলারি ভার্ব গুলো মেইনলি কি করে, সময়টাকে নির্ধারণ করে দেয়। সেক্ষেত্রে এই সময়টাই এখানে নির্ধারণ করছি। আমি যেহেতু এমন একটা কাজ করছি যেটা আমার এখন দরকার নাই, আমি হয়তোবা এখন করছি, আগেও করতাম, পরেও করব, তখন আমাদের মাঝখানেই অক্সিলারি ভার্বটা আর কোনো দরকার পড়ছে না। আচ্ছা, এই একটা বিষয় আমি জাস্ট বলে দিতে চাচ্ছিলাম। এখন এইটার বেসিসে আমরা যখন নিজেকে সাবজেক্ট হিসেবে রাখবো তখন আমরা অ্যাম ইউজ করব, যেরকম আই অ্যাম ওয়াকিং। আমি যদি ও হি সি কিংবা ইট এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, আমি নির্দিষ্ট করে লেটসে বললাম যে লেটসে হি ইজ প্লেইং বা হি ইজ রিডিং, তখন আমাদের তারপরে ইজ বসায়। আমি জাস্ট ছোট করে বলছি, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি জাস্ট ছোট করে বলে দিচ্ছি। অ্যান্ড তারপরে ভার্বের সাথে আইএনজিটা যুক্ত হয়ে যায়। এই তিনটার জন্য উই ইউ দে, এটার জন্য আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, প্লাস এটার সাথে একটা আর যুক্ত হয়। দে আর প্লেইং, হি অর শি ইজ প্লেইং, আই অ্যাম প্লেইং। অ্যাম ইজ আর এর এই বিষয়টা জাস্ট এতটুকু যদি আপনারা মাথায় রাখেন যে আমি নিজের জন্য হলে অ্যাম ব্যবহার করব, আমি যদি তুমি বলে কাউকে সম্বোধন করি তাহলে তার জন্য ইজ ব্যবহার করব, আমি যদি আমরা তুমি সরি সরি এখানে একটা ভুল হলো, তুমি বলতে আম, আমি এখানে এটা বোঝাইনি, আমি যদি নির্দিষ্ট করে কাউকে বলি, তুমি হলে আর বসাবো, এখানে আমার একটা জিনিস বলতে ভুল হয়েছে। আমি যদি নির্দিষ্ট করে আমি এখানে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আমি যদি ওনাকে রেফার করে কিছু একটা বলতে যাই, তাহলে লেটস সে আমি দাঁড়িয়ে আছি আর এখানে আমার পাশে লেটস সে আমি নিলাম আম, আতিফ স্যার দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে আমি লেটস সে আতিফ স্যারের সাথে কথা বলছি, কিন্তু আমি কথা বলছি হচ্ছে এইরকম একটা মানুষের, দূরে একটা মানুষ আছে তার বিষয়।
এরকম ক্ষেত্রে তার জন্য আমি মেইনলি ইজ ইউজ করব। আর আমি, তুমি, সরি, আমরা, তুমি, তারা, এই টাইপের কোনো কথাবার্তা যদি আমরা বলতে চাই তাহলে তারপরে আমরা আর জিনিসটা ব্যবহার করব। এই জিনিসটা আই বিলিভ যদি মনে থাকে আপনাদের, তাহলে আপনাদের সেন্টেন্স বিল্ডিং এর ক্ষেত্রে প্রবলেম হবে না। আমি মেইনলি স্ট্রাকচারের পরে আমি আজকের প্রি ক্লাসটা যেহেতু আপনাদেরকে একটা প্রি ক্লাসের পারপাস যেহেতু মেইনলি আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে আম, আসলে সেন্টেন্স কিভাবে বিল্ড করি কিংবা আমরা আসলে ক্লাসটা কিভাবে করি, আমি এরপরে জাস্ট যেহেতু আমাদের 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে, আমি এই ক্লাসটাকে আর ড্র্যাগ করছি না। আমি এই কম এত দূর পর্যন্তই বা ভার্ব রুলটা আসলে কি ছিল সেটাই মেইনলি বুঝাচ্ছিলাম। এরপরে কিন্তু আমাদের যে মেইন ক্লাসটা থাকে, আমাদের মেইন ক্লাসে আমরা এটার পরেও আরেকটা অ্যাক্টিভিটি করি, ঠিক আছে? আমাদের মেইন ক্লাসটা 1 ঘন্টার হয়ে থাকে, সেক্ষেত্রে আমার লেকচারটা অল্প কিছু সময় থাকবে। লেটস সে আমি ধরলাম আধা ঘন্টা কিংবা 40 মিনিট, 45 মিনিট এরকম আমার লেকচার থাকে। তারপরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আপনার এই ক্লাসে যতটুকু বিষয় আমরা ডিসকাস করলাম, আজকে যদিও বা অনেক অল্প বিষয় ডিসকাস করেছি, আমরা মেইন ক্লাসে আর একটু ইনডেপথে যে আরো কিছু বিষয় ডিসকাস করে থাকি। সেক্ষেত্রে তারপরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমাদের ক্লাসে যারা যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা দুজন দুজন করে ভাগ ভাগ করে দেই, করে দিয়ে তাদেরকে মেইনলি কথা বলতে বলি, ঠিক আছে? আপনারা যেহেতু এই কোর্সটাতে স্পিকিং এর প্র্যাকটিসের জন্য এসেছেন, আমি যদি শুধু ক্লাস নিয়ে যাই, আপনারা যদি ক্লাস করে চলে যান, তাহলে কিন্তু আপনাদের স্পিকিং ডেভেলপ হয় না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, ক্লাসের শেষে, প্রত্যেক ক্লাসের শেষে আপনাদেরকে ভাগ ভাগ করে দেই, দুজন দুজন কিংবা তিনজন তিনজন করে গ্রুপ করে দেই, অ্যান্ড আপনাদেরকে এই টপিকের উপরে একটা লেকচার শিট দিয়ে দেওয়া হয় ক্লাসের মধ্যেই। ক্লাসের মধ্যে আপনাদেরকে ভাগ ভাগ করে দেওয়া হয়, যদিও বা আপনারা আলাদা আলাদা ভাবেই থাকেন। তারপরে আপনি কি করবেন সেটার উপরে প্র্যাকটিস করবেন বা কথা বলবেন। এন্ড আমরা ইনস্ট্রাক্টররা তখন কি করি, আমরা ঘুরে ঘুরে আপনাদের কথা গুলো শুনি, শুনে কে কি মিস্টেক করছে বা কে কি ভুল করছে সেটা আইডেন্টিফাই করে সেই জিনিসটা ঠিকঠাক করে দেই। এন্ড তারপরে আবার আমরা আপনাদের উপরে আবার করে একবার করে চেক ব্যাক করি যে আপনার সেম ভুলটা আবার করে করছেন কিনা। এই একটা কাজ করি, প্লাস আমরা আরো একটা কাজ যেটা করি সেটা হচ্ছে, আম, আচ্ছা, আপনারা সবাই যদি আমার স্ক্রিনটা দেখতে পান, আমার স্ক্রিনটা এখন চেঞ্জ হয়ে যাবে, প্লিজ একটু বলবেন আপনি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আমার স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি। এইখানে আমরা মেইনলি আপনাদেরকে জি স্যার, একটা দেখতেছি। আমরা এখানে মেইনলি আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিব, ঠিক আছে? এই প্ল্যাটফর্মটা হচ্ছে ডিসকর্ড। ডিসকর্ডে আমাদের একটা সার্ভার আছে। আমরা এই সার্ভারে আপনারা যখন আম, সবাই যখন ক্লাসে ভর্তি হয়ে যাবেন, আপনার রেগুলার ক্লাসেস যখন শুরু হয়ে যাবে, তখন আমরা আপনাদেরকে এই একটা প্ল্যাটফর্মে আমরা আপনাদেরকে জয়েন করাই দিব। এই প্ল্যাটফর্মটা কিরকম, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজ করেন না? অনেকটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতনই। এখানে আপনারা আপনাদের নিজেদের নাম যে ব্যবহার করতে হবে তা না। আমার নাম যেরকম দুষ্টু কোকিল দেওয়া আছে, আপনারা চাইলে নিজেদের মন মতো করে কিছু নাম দিতে পারেন। দিয়ে আপনারা কি করতে পারেন, এখানে ওই আপনার ক্লাসে যা যা লেকচার পেয়েছেন সেগুলাই আপনারা চাইলে এখানে আলাদা আলাদা ভাবে, সরি আলাদা আলাদা ভাবে না, ঠিক, আপনি লেটস সে আপনার একটা পার্টনার হলো যে যার সাথে আপনি বেশ ভালো কথাবার্তা বলতে ভালো লাগছে, কিন্তু আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আপনাদের ক্লাস থেকে বের হয়ে যেতে হবে, কিন্তু আপনারা স্পিকিং প্র্যাকটিস করতেছেন। সেক্ষেত্রে আপনারা এইখানে এসে প্র্যাকটিস করতে পারেন। কিভাবে প্র্যাকটিস করতে পারেন? প্রথমত আপনার কথা বলে টেক্সটে লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন, যেরকম এটা ছিল আমাদের আগের, আপনাদের আগের যে ব্যাচ আছে, সেই আগের ব্যাচের স্টুডেন্টদের দেখেন, সবাই লিখেছে, হাই এভরিওয়ান, লেটস গো ফর প্র্যাকটিসিং, বাট আই ডোন্ট নো হাউ টু মেক আ রুম। এখানে আমরা তখন এসে হেল্প করেছি, দিস অ্যাপ ইজ ভেরি নিউ ফর মি। তারা এই কোর্স চলাকালীন সময়ে এখানে এসে প্র্যাকটিস করতে পারে এটা লিখার ক্ষেত্রে। প্লাস আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, এখানে দেখবেন কিছু লিখা আছে ভয়েস চ্যানেল, এই টাইপের একটা কথা লিখা আছে। আপনারা কি করতে পারেন, ভয়েস চ্যানেলে এসে, এই যে বাম সাইডে দেখবেন এই যে ভয়েস চ্যানেল লিখা আছে, ভয়েস চ্যানেলে এসে আপনারা একে অপরের সাথে স্পিকিংটাও প্র্যাকটিস করতে পারেন। লেটস সে আমরা হচ্ছে এই লাউঞ্জে জয়েন, আমি লেটস সে প্রথম এটাতে জয়েন করলাম, এখানে আমি জয়েন করেছি, এখানে আমার সাথে আরো একজন, যখন আপনি একটা পার্টনার নিয়ে নেবেন তখন তিনি এখানে জয়েন করবে। তারপর কি হবে, আমরা দুজন মিলে কথা বলতে পারবো। আপনার মেসেঞ্জারে যেরকম ভয়েস কলে কথাবার্তা বলেন সেই রকম।
সো এই একটা প্ল্যাটফর্ম আমরা আপনাদেরকে দিয়ে দেই। এখানে আপনারা টেক্সটে হয়তো বা বললেন যে কে কে প্র্যাকটিস করতে চান বা কে অনলাইনে আছেন, কেউ একজন রেসপন্স করলো, আপনারা তখন দুজন মিলে এখানে এসে প্র্যাকটিস করলেন। এরকম ভাবে বেশ কয়েকটা রুম করা আছে, টোটাল 5টা রুম করা আছে। আপনারা 5টা রুমে আলাদা আলাদা ভাবে যতজন ইচ্ছা প্র্যাকটিস করতে পারেন। আর আপনাদের যদি প্রয়োজন পড়ে আমরা আরো রুম বাড়িয়ে দিতে পারি। সো এই একটা ফিচার আমরা আপনাদেরকে দিই। আম, যেহেতু স্পোকেন ইংলিশের মেইন ফোকাস হচ্ছে আপনাদের কথা বলার অভ্যাসটা বা কথা বলার যে জড়তাটা আছে কিংবা কথা বলার ক্ষেত্রে যে ভুলগুলো আছে সেইগুলোকে ঠিকঠাক করা, সেক্ষেত্রে শুধু ক্লাস করে আপনারা যদি চলে যান তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। তার সাথে আপনাদেরকে একটু মুখটাকে নাড়াতে হবে, একটু কথাবার্তা বলতে হবে। সেটার জন্য আমরা ক্লাসে এন্ড ক্লাসের পরেও এই দুটো জায়গায় আমরা আপনাদেরকে সার্ভিস দিব। সেই সাথে আপনারা হচ্ছে রেগুলার বেসিসে কিছু হোমওয়ার্ক বা হোম টাস্ক পাবেন। সেগুলো সাবমিটের জন্য আপনাদেরকে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ দিয়ে দেওয়া হবে, প্রাইভেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও দিয়ে দেওয়া হবে। এই টাইপের ফিচার গুলো আমরা মেইনলি আপনাদেরকে দেব। ঠিক আছে? সো এইটাই ছিল আমার মেইনলি আপনাদের মানে একটা ফ্রি ডেমো ক্লাস বলতে পারেন। আমি যদিও বা আজকের ক্লাসটা একটু শর্ট রেখেছি, প্রথম দিকে ইন্ট্রোডাকশন ছিল, প্লাস নিজের পরিচয়, আপনাদের সাথে পরিচয়, এগুলো হওয়ার জন্য বেশি একটু সময় ছিল। সো এই কারণে বেশি একটু সময় গেছে, বাট আমাদের রেগুলার ক্লাসেসে আমরা আর এই টপিকগুলো আর একটু লেংথিতে আর একটু আগাই। ঠিক আছে? আচ্ছা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন একে একে। যেরকম এই যে শাওন স্যার অলরেডি হ্যান্ড রেজ করে রেখেছে। শাওন স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার। অ্যাকচুয়ালি আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আমি ক্লাস থেকে বাইরে হতে হবে আর কি, এই জন্য বলছিলাম। আচ্ছা আচ্ছা, নো ওয়ারিজ স্যার। আচ্ছা, এই বিষয়টাতেও আমি একটা কথা বলে দিই, ঠিক আছে? আপনারা যদি ক্লাসে কোনোদিন কোনো প্রবলেম ফেস করেন কিংবা আপনারা যদি লেটস সে এমন হলো যে আপনি ক্লাস কোনো একটা কারণে অ্যাটেন্ড করতে পারলেন না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনারা যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে আমাদের যে এই যে ক্লাসটা থাকে, এই ক্লাসটা আমরা রেকর্ড করে রাখি। এন্ড আপনারা যখন ক্লাসে ভর্তি হয়ে যাবেন আপনার প্রত্যেক ক্লাসের রেকর্ডিং আপনার ক্লাসের পরেই পরপরই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনাদের যে ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করে দেওয়া হয়, প্রাইভেট একটা গ্রুপ, সেই গ্রুপে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো লেকচার মিস হয়ে থাকে আপনারা ওই ভিডিওটা দেখে হয়তো ওই লেকচারটা নিয়ে একটু ধারণা নিতে পারেন। সেই সাথে আমাদের যখন রেগুলার ক্লাসে শুরু হয়ে যায় তখন আমরা কি করি, এই যে আজকে যেরকম লেটসে ভার্বের এতটুকু নিয়ে কাজ করা হলো, এই পুরো শীটটা আমরা পিডিএফ করে আপনাদের কাছে পৌঁছে দিই। এই দুটো ফিচার আমরা করি। এন্ড আমাদের কোর্স শেষে আপনাদের কোর্স শেষে একটা ছোট্ট এক্সাম থাকে, এন্ড এক্সামের বেসিসে আমরা একটা সার্টিফিকেটও আপনাদেরকে প্রোভাইড করি। যে সার্টিফিকেটটা আপনারা চাইলে আপনাদের যে সিভি আছে কিংবা রেজিউমে আছে সেখানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন, যেটা আমি এখান থেকে স্পোকেন ইংলিশের একটা কোর্স করেছি। সো এতটুকুই ছিল। আমি ফাইনালি একটু বলে দিতে চাই আমাদের কোর্সের আউটলাইনটা, যে কোর্সের টোটাল আমাদের কোর্স ফি 1460 টাকা, 72% ছাড়ে আমরা দিচ্ছি। কোর্সের ডিটেইল আপনাদেরকে এতক্ষণ ধরেই বললাম। সেক্ষেত্রে আপনারা যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাদেরকে নেক্সট আগামীকালকের ভেতরে ভর্তি হয়ে যাওয়াটা প্রেফারেবল। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের ভর্তি হওয়ার প্রসেসটা হলো, আপনাদেরকে যে ভাইয়াটা অ্যাপ্রোচ করেছিল আমাদের বা আমাদের যে স্টাফটা অ্যাপ্রোচ করেছিল রায়হান স্যার, ওনার সাথে জাস্ট কথাবার্তা বললেই হয়ে যাবে। আচ্ছা, বিপ্লব স্যার হ্যান্ড রেজ করে আছেন, স্যার কি কিছু বলতে যাচ্ছেন? জি ভাই, আমি কোর্সের বিষয়ে একটু জানতে চাইছিলাম। তো আপনি বইলা দিয়েছেন যে কত টাকা লাগবে ভর্তি হতে। আর আমি যদি ইন ফিউচারে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিই সেক্ষেত্রে কি কোর্সটা করা আমার জন্য বেনিফিট হবে? আমি অলরেডি দে- কিছুটা জানি, আপনি যে আলোচনা করছেন এগুলো আল্লাহর রহমতে জানি, কিন্তু যদি আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাই, তাহলে কি এই কোর্সটাই কি আমার জন্য যথেষ্ট স্পোকিং আচ্ছা, এর জন্য? আইএলস এর আমি স্যার আইএলস এর জন্য আপনাকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আইএলস এর আমরা যদি ফুল ফর্মটা একটু দেখি, আইএলস এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল, আমি শর্ট ফর্মে লিখছি, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। টেস্টিং সিস্টেম, তাই না? সেক্ষেত্রে মাথায় রাখবেন একটা জিনিস, এখানে আইএলটিএস এর স্কোর আপনার মেইনলি ম্যাটার কিসের উপর নির্ভর করবে, আপনার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কতটুকু ভালো। ঠিক আছে? সেখানে আপনাদের মেইনলি যেহেতু আইএলটিএস এর আইএলটিএস মেইনলি ম্যাটার, মেইনলি আপনাকে কি বলে আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলটা কতটুকু, and সেটার উপর বেস করে আপনাকে
0 থেকে 9 পর্যন্ত একটা স্কোর দেয়। সেক্ষেত্রে আপনি যে স্যার এই কোর্স আপনি যে এই কথাটা বললেন, বিষয়টা হলো কি স্যার, আমাদের এটা হচ্ছে বলা যায় অনেকটা ফাউন্ডেশন কোর্সের মতো, যে আপনার ইংলিশের বেসিক যে বিষয়াদিগুলো আছে, স্পোকেন প্লাস দেখেন আমরা গ্রামারের অনেক কিছু নিয়ে কথাবার্তা বলছি। অ্যান্ড আমি ক্লাসের মধ্যেও কিন্তু অনেক জায়গায় এই কথাটা বললাম যে আইএলস এর আমি যখন কপি চেক করি, আমার যখন আইএলস এর স্টুডেন্টদের আমি কপি চেক করি, তখন খুব ফ্রিকোয়েন্ট অনেকগুলো এরর দেখা যায়, যে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়টা বললাম, তারপরে আই অ্যাম অ্যাগ্রি, এই টাইপের অনেক কথাবার্তা তারা লিখে, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের যদি ফাউন্ডেশনটা ঠিক থাকে, তাহলে তারা ডেফিনেটলি ওই যে ল্যাঙ্গুয়েজটাতে, তার ল্যাঙ্গুয়েজের লেভেলটা তাদের ভালো, এটা তার হয়ে যায়, সেক্ষেত্রে তাদের অটোমেটিকলি স্কোরটা একটু ভালোর দিকে আসে। আপনি স্যার যে কথাটা বললেন যে আইএলস এর জন্য এই কোর্সটাই এনাফ নাকি, এখন বিষয়টা হলো কি স্যার, আইএলস এর কোর্স যেটা আছে, আপনার যে সেটা আপনি যেখানেই যান যান না কেন, সেখানে আপনাদেরকে মেইনলি যে জিনিসটা শেখানো হবে সেটা হচ্ছে আইএলস এর যে কোয়েশ্চেন গুলো আছে, আইএলস এর এক্সামে যে কোয়েশ্চেন গুলো আছে, লেটস সে রিডিং টেস্টের ক্ষেত্রে আপনার যে কোয়েশ্চেন গুলো দেওয়া থাকে, সেগুলো আপনি কিভাবে কালেক্ট, সেগুলোর আপনি আনসার কিভাবে পেতে পারেন, কোন কোন জায়গা থেকে আনসার আসতে পারে, এই সবই, ঠিক আছে। কিন্তু আপনার যদি ইংলিশের বেসিকটা স্ট্রং না থাকে, কিংবা আপনার যদি ইংলিশের ফান্ডামেন্টাল আইডিয়া যদি একটু কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই আইএলস এর ওই কোর্সে ভর্তি হয়ে কিন্তু আপনি অতটা বেশি ভালো করতে পারবেন না। উল্টো সাইডে আপনি যদি দেখেন, আপনার যদি ইংলিশের বেসিকটা ভালো থাকে, আমি বলছি না আপনাকে এই কোর্স থেকে আপনার ইংলিশের বেসিক ভালো করতে হবে, বাট আপনার ইংলিশের বেসিকটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনি আইএলস এর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আইএলস এর কোর্সটা করলে তারপরে সেখানে যখন আপনাকে টেকনিক গুলো শেখানো হবে, স্ট্র্যাটেজি শেখানো হবে, কিছু ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স দেওয়া হবে, সেগুলো ইউজ করে আপনি কি করবেন, আপনার লেটসে যেখানে স্কোর আসতো লেটসে 7, আপনি 7 কে 10-এ তখন 8-এ নিয়ে যেতে পারবেন, 7.5 বা 8-এ নিয়ে যেতে পারবেন। বাট আপনার যদি ফাউন্ডেশনই খারাপ থাকে, আমি বলছি না যে আপনার ফাউন্ডেশন খারাপ, আমি ইন জেনারেল বলছি, লেটসে কারো ল্যাঙ্গুয়েজের লেভেলটা খারাপ বা তার ফাউন্ডেশন খারাপ, তার ফাউন্ডেশন লেটসে বললাম 5 লেভেলে আছে, সেক্ষেত্রে তাকে 8-এ আনার জন্য সে যদি শুধু আইএলস এর কোর্স করে, তাহলে কিন্তু তার এই জিনিসটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমি মেইনলি আমার যে স্পোকেন ইংলিশের যে কোর্সটা আছে, এই কোর্সের মেইন ফোকাসটাই হচ্ছে ফাউন্ডেশনের উপরে, বা বেসিক গ্রামারের উপরে, বা বেসিক যে ইংলিশের বেসিক্সটা আছে সেটার উপরে। স্যার কি আপনার কোয়েশ্চেনের আনসারটা পেয়েছেন তাহলে? জি আচ্ছা, আচ্ছা। আর বাকি যারা যারা আছেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক করতে পারেন আমাকে। আচ্ছা, আমি যেহেতু অলরেডি মোটামুটি 11:11 পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে অনেক এরিয়াতে, আমি ক্লাসটাকে আর লেংথি করছি না, ঠিক আছে। আমি জাস্ট ফাইনাল একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি আপনারা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, কিংবা আপনারা যদি যারা যারা ভর্তি হতে চাচ্ছেন, তারা যে কাজটা করবেন, আমাদের যে ম্যানেজার আছে, স্যার আছে, রায়হান উদ্দিন স্যার, আপনারা ওনার সাথে, বা যিনি আপনাকে মেইনলি কল করেছিল, এক কথায় আপনাদের হোয়াটসঅ্যাপে কিংবা আপনাদেরকে মেসেজে যারা যারা মেইনলি কল করেছিল বা নক করেছিল, তার সাথে আপনি যদি কন্ট্যাক্ট করেন, সেক্ষেত্রে সেটাই এনাফ হয়ে যাবে। আপনাদের ভর্তির জন্য যাবতীয় যা যা তথ্য লাগে সব তিনি দিয়ে দিবেন। সেই সাথে আমি জাস্ট বলে রাখি যে আপনাদের ভর্তি যদি হতে যায়, ট্রাই করবেন আগামী কালকের মধ্যে ভর্তিটা কনফার্ম করার, যেহেতু আমাদের আগামী 5 তারিখের দিকে ওরিয়েন্টেশন ক্লাসের একটা বিষয় আছে, ওরিয়েন্টেশন ক্লাসটা যেহেতু দেওয়ার আছে, সেক্ষেত্রে আমরা যেহেতু ডেটটা ফিক্স রাখতে যাচ্ছি, তো আগে থেকে আপনারা আপনাদের স্লটটা বুক করে রাখবেন, আমাদের কিন্তু স্লট সংখ্যা সীমিত। এতটুকুই ছিল। আপনাদের যদি কারো কোয়েশ্চেন না থাকে, আমি তাহলে আজকে ক্লাসটা এখানেই রাখছি। Thank you so much everyone for joining the class. Hope to see you all in our regular classes. Till then, everyone, please stay safe. Allah Hafiz.